শুরু হয়েছে কার আইডি থেকে? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর ন্যায় বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ আইটেম আছে এবং কঠিন আইটেম আছে বলা চলে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। এই প্রকৃতি ও প্রত্যয় থেকে প্রতি বছরই একটা বা দুইটা প্রশ্ন থাকবে বা থাকে আর কি, এবং অধিকাংশ শিক্ষার্থী একটু কঠিন হওয়াতে এটা ওইভাবে উত্তর করে না বা এই টপিকটা পড়েও না। কিন্তু আমি তোমাদেরকে আজকে খুবই সহজ কৌশলে কিভাবে তুমি এই প্রকৃতি প্রত্যয় শিখে উত্তর করতে পারো তারই বিস্তারিত আলোচনা আজকে থাকছে, এবং শেষ পর্যন্ত দেখবা একটা শব্দ থেকে কিভাবে খুব সহজেই প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করা যায়। তোমরা একটু যুক্ত হয়ে যাও, 1 মিনিট পরই মূল ক্লাসটি শুরু করব। ভয়েস ক্লিয়ার আছে, সব কিছু ঠিকঠাক আছে, আমরা মূল ক্লাসটি শুরু করব। তোমাদের এখন পর্যন্ত যতগুলো টপিক হয়েছে সেই টপিকগুলো খুব ভালোভাবে পড়বা। আগামী 10 দিন তোমাদেরকে সময় দিচ্ছি আমি। এই 10 দিনের মধ্যে তোমরা খুব ভালোভাবে বিগত যে টপিকগুলো হয়েছে খুব ভালোভাবে পড়বা, যেটা বুঝতে সমস্যা হবে হাইলাইট করে রাখবে এবং আমাকে সেটা হচ্ছে পরবর্তীতে পরের ক্লাসে জানাবে। এবং এই যে টপিকগুলো নেওয়া হচ্ছে এরপর থেকে টপিকগুলো আমাদের শেষ হইলে গুরুত্বপূর্ণ 20টা টপিক দিব এবং 2 থেকে 300 প্রশ্ন দেওয়ার পর ওই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়াবো ম্যারাথন ক্লাস আকারে, এবং যেখান থেকে তুমি হুবহু কমন পেয়ে যাবা। তাহলে দেখো আমরা মূল ক্লাসটি শুরু করি। অনেকে সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। দেখো প্রকৃতি বিষয়টা কি? প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ। প্রকৃতি কি বলো তো? শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি বলে। এটা হচ্ছে, আর প্রত্যয় হচ্ছে প্রকৃতির পরে যে যুক্ত হওয়া শব্দের অতিরিক্ত অংশ তাকে প্রত্যয় বলে। উদাহরণের মাধ্যমে খুব সহজে তোমরা বুঝতে পারবে। একটা শব্দ লিখলাম, দেখো চলন্ত। তোমাকে বলতে পারে এই চলন্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? চলন্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? দেখো মূল শব্দ হচ্ছে চলন্ত, এর মানে শব্দটি ছিল চলন্ত, এর মূল শব্দ হচ্ছে দেখো চল, যেটা দ্বারা তোমার কাজ করা বোঝায়। যেমন যে সকল শব্দ দ্বারা হাঁটা, চলা, খাওয়া, দেখা, করা, অর্থাৎ এইগুলো দ্বারা কাজ করা বোঝায়, যেটা দ্বারা কাজ করা বোঝায় তার আগে এই ধাতু চিহ্ন বসবে। কি চিহ্ন বসবে? ধাতু চিহ্ন। তাহলে দেখো চল, এটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে চলের আগে ধাতু চিহ্ন বসবে, এবং এই হয় চিহ্ন বসবে কোথায়? যেখানে থামবে এবং কোনো কার থাকবে না। আমি যদি দুইটা শব্দ এখানে লিখি, একটা হচ্ছে কর আর একটা যদি লিখি করা, খেয়াল করো তো, একটা কর আর একটা হচ্ছে করা, এখানে কোথায় ধাতু চিহ্ন বসবে? দেখো এখানেও থেমেছে কর, এখানেও থেমেছে করা, তাহলে দেখো রয়ের সঙ্গে এখানে কার আছে, অর্থাৎ এখানে হয় চিহ্ন বসবে না। যেখানে থামবে এবং কোনো কার চিহ্ন থাকবে না সেখানে হয় চিহ্ন বসবে। অর্থাৎ চলন্ত শব্দের চল, এখানে থেমেছে, এখানে কি হবে এবং কোনো কার নেই লয়ের সঙ্গে, অর্থাৎ এখানে তোমার হয় চিহ্ন বসবে। চল যোগ বাকি থাকে কি? দেখো তোমার এই যে দন্ত নয়তাই থাকে। আর মনে রাখবা সন্ধি বিচ্ছেদের সাথে প্রকৃতি প্রত্যয়ের কিন্তু একটা সম্পর্ক আছে। চলন্ত থেকে আমরা চল নিয়েছি, বাকি থাকে দন্ত নয়তয়, আর যদি কোনো কার অবশিষ্ট না থাকে সেখানে অ বসে। অকে বলা হয় নীলিন বর্ণ বা লীন বর্ণ বলা হয়, অয়ের যেহেতু কোনো কার নাই। তাহলে প্রশ্নটা আসতে পারে চলন্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? তাহলে চলন্ত শব্দের প্রকৃতি মানে মূল অংশ হচ্ছে চল, আর প্রত্যয় হচ্ছে কি? অন্ত হবে। এখন খেয়াল করো, তোমার এখানে বলেছে প্রকৃতি কোনটা, প্রত্যয় কোনটা। এই যে শুরুতে যেটা থাকে মূল অংশ, এর নাম হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তার নাম হয় প্রত্যয়। তার নাম কি বলো তো? প্রত্যয়। যেটা দ্বারা কাজ করা বোঝায়, ভার্ব, ক্রিয়ার মূল, সেটা ধাতু, সেটা হবে দেখো তোমার কৃত প্রত্যয় হবে। কি হবে? কৃত প্রত্যয় হবে। তাহলে এখানে খেয়াল করো, এই চলা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ এই চল হচ্ছে তোমার কৃত প্রত্যয় হবে। কি প্রত্যয়? কৃত প্রত্যয় হবে। আর একটা উদাহরণ যদি আমি দিই,
যেমন ঢাকায়, এটা তো অনেক আগে, মানে তোমরা করোইনি অনেকে, প্রকৃতি প্রত্যয় নতুন একটা আইটেম, নতুন টপিক, অনেকের কাছে কঠিন মনে হবে, যে শেষ পর্যন্ত থাকো সমস্যা হবে না। খেয়াল করো, প্রশ্ন আসতে পারে ঢাকায় এর প্রকৃতি প্রত্যয় কি, মানে মূল অংশ কি আর অতিরিক্ত অংশ কি। এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে পাবো, দেখো ঢাকা, ঢাকা যোগ কি পাবো, আই পাবো, ঢাকা যোগ আই। খেয়াল করো তো, এই ঢাকা দ্বারা কোনো কাজ করা বোঝায় না, এই ঢাকা দ্বারা কোনো কাজ করা বোঝায় না। যেটা দ্বারা কাজ করা বোঝায় ভার্ব, তার আগে ধাতু চিহ্ন বসবে, এটা দ্বারা কাজ করা বোঝায় না, অর্থাৎ এটা কি হবে তোমার নাম। আর যেটা দ্বারা নাম, সেটা কি হবে বলো তো, তদ্ধিত প্রত্যয় হবে। কি হবে, তদ্ধিত প্রত্যয় হবে। তদ্ধিত, আমি সবগুলো এই টু জেড আলোচনা করব। তাহলে এতটুকু বুঝেছো কি না যে প্রকৃতি কোনটা আর প্রত্যয় কি। প্রকৃতি মানে যেটা শুরুতে থাকবে সেটা প্রকৃতি, আর প্রত্যয় কোনটা বলো তো, পরের অংশটা হচ্ছে প্রত্যয়। অতিরিক্ত অংশটিকে কি বলা হয়, প্রত্যয় বলা হয়। অতিরিক্ত অংশকে কি বলা হয়, প্রত্যয় বলা হয়। তাহলে খেয়াল করো, চলন্ত, আবার বলছি, যেটা দ্বারা কাজ করা বোঝাবে তার আগে আমরা ধাতু চিহ্ন দিব। এটা কিন্তু রুট চিহ্ন হবে না, এটা হবে না, এটা ধাতু চিহ্ন। আর অতিরিক্ত অংশ হচ্ছে তোমার অন্ত, শুরুতে যেটা থাকে মূল অংশে সেটা প্রকৃতি, আর প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয় বলা হয়। কি বলা হয়, প্রত্যয় বলা হয়। তাহলে চলন্ত, এটা কৃত প্রত্যয়, যেহেতু কাজের মূল। আর এটা দেখো নাম যদি বোঝায় তখন সেটা কি হয়, তদ্ধিত প্রত্যয় হয়। এই স্লাইড তোমরা পেয়ে যাবা, তখন নোট করবা, এখন না, আগে বেসিকটুকু ক্লিয়ার করি। এবং এটা হচ্ছে পোস্ট করে দিব আমি, সবগুলো তো লার্নিসার পেজে পোস্ট করাই হয় আর কি। এর আগের ক্লাসগুলো করেছি তোমাদের সুবিধার্থে। নাম প্রকৃতি দেখো কোনটা, আর ক্রিয়া প্রকৃতি কোনটা দেখো। নাম আর একটা ক্রিয়া প্রকৃতি। শব্দের মূল অংশটি, অর্থাৎ যেটা দ্বারা তোমার যেমন ফুলেল, দেখো বলা হয় না যে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছে। দেখো সঠিকটা হবে ফুলেল, এটা কিন্তু না। অনেকে বলে এটা হয়তো বা ভুল আছে, না এটা সঠিক আছে, ফুলের, এটা কিন্তু হবে না। কারণ কোনো প্রধান অতিথিকে যখন তুমি ফুল দিয়ে বরণ করে নাও একটা অনুষ্ঠানে, তখন তাকে বলা হয় ফুলেল শুভেচ্ছা বলা হয়, এটা সঠিক। তাহলে দেখো এই ফুলেল, এটার মূল অংশ হচ্ছে ফুল যোগ হচ্ছে এল, এটা হচ্ছে তোমার ফুল দ্বারা তো কোনো কাজ করা বোঝায় না, তাহলে এটা নাম প্রকৃতি হবে। কি হবে, নাম হবে। কি হবে, নাম হবে। জান্নাত আলম আমাকে নক দিলে, জিলানি হাসান জয়, দেখো আমি আইডি থেকে একটা কমেন্ট করে দিচ্ছি, নক দিও, আমি দিয়ে দিব। জিলানি হাসান জয় থেকে দেখো একটা কমেন্ট করেছি, আজকেই পোস্ট করে দিব, খাদিজা আক্তার। এরপরে দেখো ক্রিয়া প্রকৃতি, যেটা দ্বারা কাজের মূল, যেমন শব্দের মূল অংশটি ক্রিয়া ধাতু থেকে, অথবা শব্দের মূল অংশটি যদি অর্থহীন হয়। চলন্ত, দেখো এই যে চলন্ত একটা শব্দ, এটাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে কী পাবো, চল যোগ অন্ত পাবো। হাঁটা, চলা, খাওয়া, দেখা, করা। হাঁটা, চলা, খাওয়া, দেখা, করা, যেটা দ্বারা কাজ করা বোঝাবে ভার্ব, সেটা হবে কি বলতো, ক্রিয়া প্রকৃতি হবে। কি হবে, ক্রিয়া প্রকৃতি। আর যেটা দ্বারা নাম বোঝাবে কোনো বিশেষ্য, সেটা হবে নাম প্রকৃতি হবে। কি হবে, নাম প্রকৃতি হবে। আইডিতে নক দিয়ে রাখবা, আমি তোমাদেরকে গত ক্লাসের এবং আজকেরটা সব দিয়ে দিব, নোট করবা তখন, এখন না। আর কোনগুলো নোট করবা সেটা আমি বলে দিব। এবার দেখো তদ্ধিত প্রত্যয় কি আর কৃত প্রত্যয় কি। তদ্ধিত প্রত্যয়টা কি আর কৃত প্রত্যয় কি সেটা একটু দেখো। নাম প্রকৃতির পরে যে যুক্ত হওয়া অতিরিক্ত অংশকে বলা হয় তোমার এই তদ্ধিত প্রত্যয়। যেমন এখানে লিখেছিলাম ঢাকা যোগ আই, ঢাকা যোগ কি লিখেছিলাম বলো তো, আই। তাহলে ঢাকা দ্বারা তো কাজ করা বোঝায় না, এটা স্থান। তাহলে দেখো এই যে এটা হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয় হবে। আর দেখো লিখেছিলাম চল যোগ অন্ত, চল যোগ কি লিখেছিলাম, অন্ত লিখেছিলাম। তাহলে এই চল, যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ এটা হবে কৃত প্রত্যয় হবে। কি হবে, কৃত প্রত্যয়। ক্রিয়া থেকে কৃত প্রত্যয়, আর নাম থেকে নাম প্রকৃতি থেকে সেটা নাম প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয়কে তদ্ধিতান্ত পদ বলে, আর কৃত প্রত্যয়কে কৃদন্ত পদ বলে। কি বলে, কৃদন্ত পদ বলে। তোমাদেরকে আগে বেসিক শেষ করছি, টপিকগুলো যে টপিকগুলো বাকি আছে সেগুলো তোমাদের এতদিন যে টপিকগুলো হয়েছে আমি
একটু ব্যস্ততার জন্য আগামী কয়েকদিন ক্লাস নিতে পারবো না আর কি, মানে 2টা লেকচার, তারপরে চেষ্টা করব তোমাদের 15 তারিখের পর থেকে তোমাদের আমি 3 থেকে 400 প্রশ্ন, মানে যেগুলো গুরুত্বপূর্ণ 20টা টপিক দেবো, তার বাইরে থেকে প্রশ্ন আসবে না বাংলায়, এবং যে 300টা প্রশ্ন পড়াবো সেই 300টা প্রশ্ন থেকে তোমরা ইনশাল্লাহ 95% কমন পেয়ে যাবা, এবং সেটা ম্যারাথন আকারে আমি প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে পড়াবো। সেটা 15 তারিখ বা 17 তারিখ হতে পারে ক্লাসটি, এবং এরপরে তুমি মানে অনবরত ক্লাস পেতেই থাকবা। তোমরা এই কয়েকদিন যতগুলো টপিক হয়েছে সেগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে লেকচার বুক থেকে সবগুলো পড়বা, আর যেখানে সমস্যা হবে আইডি তো আছেই, আমাকে বলবা যে এটা কেন হলো বা কেন হলো না, আমি বলে দিব। আর 20টা গুরুত্বপূর্ণ টপিক দিয়ে দিব বিরোচন অংশ সহ। এবার দেখো মানে একেবারে বেসিক থেকে আলোচনা। হ্যাঁ রেকর্ড ছাড়া হয় না, হ্যাঁ রেকর্ড ছাড়া হয় তো। ধাতু চিহ্নর ব্যাপারটা কি বললাম, যেটা দ্বারা কাজ করা বোঝাবে, তার আগে হচ্ছে আমরা ধাতু চিহ্ন ব্যবহার করব। যেমন এখানে দেখো চলন্তর চল, এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, কর্তব্য যা করা উচিত ক্রি, তারপরে দেখো বচন, আমরা যে কথা বলি না, সে কথা বলা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে বচ হবে, কী হবে বচ হবে, অর্থাৎ যেটা দ্বারা কাজ করা বোঝায় কাজ, তা সেটা কী হবে বলো তো, কৃত প্রত্যয় হবে, কী হবে কৃত প্রত্যয়। এরপরে দেখো এই হসন্ত চিহ্ন, হসন্ত চিহ্ন কোথায় বসে, হসন্ত চিহ্ন কোথায় বসে আমি আগেও কিন্তু বলেছি, যেখানে থামে এবং কোনো কার থাকে না, যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হস চিহ্ন বসে। যেমন চলন্ত, চল যোগ কী হবে বলো তো, অন্ত হবে। তাহলে দেখো এখানে চল, তারপরে আমি যদি লিখি কর, এই যে কর এখানে থেমেছে উচ্চারণটা এবং কোনো কার নেই, অর্থাৎ এখানে হস চিহ্ন বসবে। যেখানে থামবে এবং কোনো কার থাকবে না সেখানে হস চিহ্ন বসবে, যেখানে থামবে এবং কোনো কার থাকবে না সেখানে হস চিহ্ন বসবে। জান্নাত আলম, আগে বেসিক থেকে আমি কোর্সেন তো তোমাদের করাবই, আগের থেকে যেভাবে পড়াচ্ছি সেভাবেই থাকো, বুঝতে পারবা। আগে প্রশ্ন দেখে কি করবা তুমি প্রকৃতি প্রত্যয় নতুন দেখছো আর কি, তুমি যদি প্রশ্ন আগে কেন দেখবা, প্রশ্ন এবার দেখো কেমন আসবে। তোমার প্রশ্ন আসবে যে বচন, এই বচন শব্দটা দিয়ে বলবে এর প্রকৃতি ও প্রত্যয় কি, বচন শব্দটি দিয়ে বলবে এর প্রকৃতি ও প্রত্যয় কি, মানে মূল অংশ কি, এটা আসবে পরীক্ষায়। বচন শব্দটি দিয়ে বলবে প্রকৃতি ও প্রত্যয় কি, তাহলে তুমি কিভাবে মনে রাখবা, এইগুলো খাতায় নোট করবা, এখানে যেভাবে আছে। দেখো আমরা যে কথা বলি, এই কথা বলা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি মানে মূল অংশ সেটা কী হবে, বস হবে, কী হবে, যে বস, এটা ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে। এই যে দেখো বলা সংক্রান্ত যত শব্দ আছে, এরপরে আমরা যে চোখ দিয়ে দেখি, এই দেখা সংক্রান্ত যত শব্দ আছে, এই দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ্য হবে, কী হবে দৃশ্য, এটা মনে রাখবা। তোমার পরীক্ষায় প্রশ্ন দিবে যে দর্শন, দেখো প্রশ্নটা এমন থাকবে যে দর্শনের প্রকৃতি প্রত্যয় কি, দর্শন, তাহলে তোমাকে জানতে হবে দর্শনের শব্দটির প্রকৃতি কি, মানে প্রকৃতি শুরুতে বসে আর প্রত্যয় বসে পরে। তাহলে এই যে এইভাবে মনে রাখবা তুমি, আমরা যে চোখ দিয়ে দেখি সে তার, অর্থাৎ দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ্য হবে, কী হবে দৃশ্য। তাহলে তুমি কিভাবে লিখবা দেখো, বা তোমার অপশন দেখেই তো উত্তর তুমি করে দিতে পারবা। দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ্য হবে, কী হবে দৃশ্য। এবার প্রত্যয় কিভাবে নির্ণয় করবো আমরা, প্রত্যয় শুরুতে প্রকৃতি নির্ণয় করবা, এরপর প্রত্যয় নির্ণয় করবা। দেখো যদি শব্দের শেষে অন থাকে, কি থাকে অন, তাহলে তার প্রত্যয় হবে অনট, এই যে দেখো এখানে দিয়েছি অনট। যদি শব্দের শেষে উচ্চারণে অন থাকে তার প্রত্যয় হবে কি অনট হবে, তাহলে দর্শন এর প্রকৃতি হবে দৃশ্য আর এর প্রত্যয় হবে কি বলতো, অনট হবে, কি হবে অনট। ঠিক তেমনইভাবে দেখো বোঝা গেছে প্রশ্নটা কেমন আসবে, বলবে দর্শনের প্রকৃতি প্রত্যয় কি, দর্শন এর প্রকৃতি ও প্রত্যয় কি, তাহলে তোমার আগে জানতে হবে এই শব্দটি প্রকৃতি মানে মূল অংশ কি। বলো এবার দেখো বচন, বলতে পারে বচনের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে তোমাকে আগে জানতে হবে এর প্রকৃতি কি। আমরা জানি কথা বলা সংক্রান্ত যত শব্দ আছে, কথা বলা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে বস, কি হবে বস, সেটা বচন হতে পারে,
তারপরে বক্তব্য হতে পারে, বাক্য হতে পারে, এই যে এইগুলো, অর্থাৎ কথা বলা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে বস। যেমন বচন, বচনের প্রকৃতি প্রত্যয় কি? তাহলে দেখো এর প্রকৃতি হবে বস। আর শেষে যদি অন থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অনট। কি হয়? অনট হয়। এরপরে দেখো আমরা যে পড়া সংক্রান্ত, আমরা যে পড়াশোনা করি, পড়া সংক্রান্ত যত শব্দ আছে, পড়া হতে পারে, পঠন হতে পারে, পঠনীয় হতে পারে, পঠিতব্য হতে পারে, পাঠক হতে পারে, এ পড়া সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে পঠ। পঠ হবে। কি হবে? পঠ। যেমন প্রশ্ন আসতে পারে পাঠক, পাঠকের প্রকৃতি প্রত্যয় কি? তাহলে দেখো পাঠকের মূল শব্দ হচ্ছে পঠ, আর শেষে যদি ওয়াক থাকে, মনে রাখবা এই শেষে যদি ওয়াক থাকে তার প্রত্যয় হচ্ছে নখ হয়। কি হয়? নখ হয়। এরপরে দেখো চলা, এই সবগুলো নোট আমি দিয়ে দিব তোমাদেরকে, তোমরা আগে বুঝে নাও, আমি দিয়ে দিব তোমাদেরকে। কেউ আছে এখানে? পানি দিতে। দেখো চলা সংক্রান্ত যত শব্দ আছে, চলা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে চল হবে। কি হবে? চল। এই যে হাঁটা, চলা, খাওয়া, এই যে চলা সংক্রান্ত যত শব্দ আছে তোমাদের তার প্রকৃতি হবে চল হবে। কি হবে? চল। তোমার প্রশ্ন এটাই আসবে যে তোমার আসতে পারে যে চলন, চলন্ত এর প্রকৃতি কি? তাহলে চলন্তের প্রকৃতি দেখো কি হবে? চল হবে। কি হবে? চল হবে। চালক এর প্রকৃতি কি হবে? চল হবে। তবে চলিষ্ণু এর প্রকৃতি হবে চল। প্রকৃতি মানে মূল অংশ, প্রকৃতি মানে কি? মূল অংশ। সৃষ্টি, এটা পরে আসবো, আমি সৃষ্টিতে পরে আসবো। এখানে যেটা দ্বারা তোমার হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা বোঝায় তার প্রকৃতি হয় সৃজ হয়। কি হয়? সৃজ। এটা মনে রাখবা, যেটা দ্বারা কোনো কিছু সৃষ্টি করা বোঝায় তার প্রকৃতি হয় সৃজ হয়। কি হয়? সৃজ। এবার দেখো এইগুলোই লাগবে তোমার। আমরা যে কানে শুনি, শোনা সংক্রান্ত যত শব্দ আছে, শোনা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে কি বলতো? শ্রু হবে। কি হবে? শ্রু। খুব ভালোভাবে বোঝো, শোনা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে শ্রু। এটা তোমরা খাতায় লিখবা। যেমন প্রশ্ন আসবে কেমন? শ্রবণ এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে দেখো শোনা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে শ্রু হবে। কি হবে? শ্রু। আর যদি অন থাকে, মনে রাখবা শেষে যে শ্রবণ, অন যদি থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অনট হয়। কি হয়? অনট হয়। এরপরে গমন সংক্রান্ত, গমন মানে হচ্ছে যাওয়া, যাওয়া সংক্রান্ত যত শব্দ আছে, গমন, গমনীয়, গন্তব্য, এই যে গম, গত, যাওয়া সংক্রান্ত যত শব্দ, সাবিহা এটা আমি দিয়ে দিব, জাস্ট এখন শোনো, পরে তো পেয়ে যাবা তুমি নোট পিডিএফ। গমন সংক্রান্ত মানে যাওয়া সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে গম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গমনের প্রকৃতি প্রত্যয় কি? তাহলে দেখো আমরা জানি গমনের মূল শব্দ মানে প্রকৃতি হবে গম, আর প্রত্যয় যে অন থাকলে অনট হয়। প্রত্যয় কি হয়? অন থাকলে অনট হয়। করিয়া বা করা, দেখো ক্রিয়া সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে কয়রিকারে ক্রি। ক্রিয়া যেটা দ্বারা কাজ করা বোঝায়, এ কাজ করা বোঝায় এমন যত শব্দ আছে তার প্রকৃতি হবে কয়রিকারে ক্রি হবে। যেমন কর্তব্য কি হবে? ক্রিযোগ তব্য হবে। করণীয়, তাহলে করণীয় দ্বারা কাজ করা বোঝায়, তাহলে এর প্রকৃতি কি হবে? ক্রিযোগ। কি হবে? ক্রিযোগ হবে, অনিয় হবে। মনে রাখবা প্রত্যয়ের ক্ষেত্রে, প্রত্যয়ের ক্ষেত্রে যদি শেষে নিয় থাকে, নিয় থাকে তাহলে তার প্রত্যয় হয় হচ্ছে অনিয় হয়। কি হয়? অনিয় হয়। এরপরে ধরা সংক্রান্ত, এই যে আমরা হাত দিয়ে কোনো কিছু ধরি, এই কলমটা আমি ধরেছি, এই ধরা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে ধয়রিকারে ধৃ। যেমন ধার্য, তাহলে ধার্য এর প্রকৃতি কী হবে বলো তো? ধীরি হবে। কী হবে? ধীরি। প্রত্যয়ের ক্ষেত্রে দেখো তোমাদের প্রশ্ন হতে পারে এখানে কেন ঘ্যান লেখা হয়েছে, মনে রাখবা প্রত্যয়ের ক্ষেত্রে যদি তোমার অন্তর্জয় রেফ থাকে, তারপরে জ ফলা থাকে, তার প্রত্যয় হয় হচ্ছে ঘ্যান হয়। কী হয়? ঘ্যান বা অন্তর্জ হয়। এটা মনে রাখবা প্রত্যয়ের ক্ষেত্রে। তাহলে প্রকৃতি হচ্ছে শুরুতে বসে, প্রত্যয় হচ্ছে কোথায় বসে বলো তো? পরে বসে। তাহলে খেয়াল করো এই যে ধার্য এর প্রকৃতি প্রত্যয় কী হবে? যেটা দ্বারা তোমার ধরা সংক্রান্ত বোঝায় তার প্রকৃতি হবে ধৃ হবে। আর শেষে যদি অন্তর্জয়রেফ থাকে, এই যে দেখো ধার্য অন্তর্জয়রেফ আছে, তার প্রত্যয় কী হবে? ঘ্যান হবে। ঘ্যান বা অন্তর্জ হবে। ঘ্যান বা কী হবে? অন্তর্জ হবে।
ক্লাস রেকর্ড থাকবে, একবারই শেষ করে দিব আর কি, তোমরা পরে দেখতে পারবা। হ্যাঁ, প্রত্যয় পরে বসে। এরপরে দেখো সোনা সংক্রান্ত অর্থাৎ স্মরণ, এখানে দেখো স্মরণ রয়েছে। স্মরণ সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে শ্রী হবে। কি হবে? শ্রী। আমরা যে স্মরণ করি, এই স্মরণ সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে শ্রী হবে, দন্ত স্বয়ময় রেকার। যেমন প্রশ্ন আসতে পারে স্মরণের প্রকৃতি প্রত্যয় কি? স্মরণ। তাহলে দেখো স্মরণ সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে শ্রী হবে, আর যদি অন থাকে তার প্রত্যয় হয় কি? অনট হয়। কি হয়? অনট হয়। অর্থাৎ এই প্রকৃতি হচ্ছে শুরুতে বসে, প্রত্যয় হচ্ছে পরে বসে। অন যদি থাকে তাহলে তার প্রত্যয় কী হবে? অনট হবে। কি হবে? অনট। এরপর দেখো সৃষ্টি সংক্রান্ত, বলে না সৃজনশীল মানে নতুন নতুন কোনো কিছু সৃষ্টি করা, উদ্ভাবন করা। সৃষ্টি সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে সৃজ হবে। কি হবে? সৃজ। এইগুলো খাতায় নোট করবা যে সৃষ্টি সংক্রান্ত শব্দের প্রকৃতি সৃজ হবে। প্রশ্ন আসতে পারে সৃষ্ট বা সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে সৃষ্টি অর্থাৎ যেগুলো সৃষ্টি সংক্রান্ত শব্দ তার প্রকৃতি হবে সৃজ হবে। কি হবে? সৃজ। এটা প্রকৃতি। আর মনে রাখবা শব্দের শেষে যদি মদন শয় টয় থাকে, মদন শয় টয় থাকতে পারে, দয় ধয় থাকতে পারে, তারপর এগুলো যদি থাকে তার প্রত্যয় হয় হচ্ছে কয়তয় হয়। কি হয়? কয়তয়। যেমন এখানে দেখো সৃষ্ট বানানে কী ছিল? মদন শয় টয়। তাহলে মদন শয় টয় যদি থাকে তার প্রত্যয় হয় কি হবে বলো তো? কয়তয় হবে। আর একই নিয়ম, একটা রস্যিকার যুক্ত আছে, একটা রস্যিকার যুক্ত নাই। এটা মনে রাখবা সৃষ্টি সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে সৃজ হবে। সৃজন করা, সৃষ্টি করা। যেহেতু এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে তাহলে এর আগে হচ্ছে ধাতু চিহ্ন হবে। আর মধ্যন শয়টাই যদি শেষে থাকে বানানে তাহলে তার প্রত্যয় হয় কি বলতো? তোমার মধ্যন কয়তয় হবে। কি হবে? কয়তয় হবে। তারপরে দেখো ভোজ বা ভোগ সংক্রান্ত, আমরা যে ভোগ করে থাকি, ভোগ করা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে ভোজ হবে। কি হবে? ভৈরস্য বর্গীয় যা, ভোজ হবে। এরপরে দেখো ভোজন, আমরা যে ভোজন করে থাকি, যে খাওয়ার কাজকে ভোজন বলা হয়, ভোজন সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে কি বলতো? ভজ হবে। ভজ। এটা মনে রাখবা। এরপরে দেখো জয় সংক্রান্ত যত শব্দ আছে, জয় সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে জি হবে। কি হবে? জি। জয় সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে জি হবে। জি। যেমন দেখো প্রশ্ন আসতে পারে জয় এর প্রকৃতি প্রত্যয় কি? জয় এর প্রকৃতি প্রত্যয় মনে রাখবা জয় সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে জি হবে। কি হবে? দেখো এই জি হবে। আর শেষে যদি অন্তস্থ অ থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অল হয়। কি হয়? জি যোগ অল হবে। জি যোগ কি হবে? অল। এটা মনে রাখবা। এরপর এটা গুরুত্বপূর্ণ মুক্ত, বলে না তোমাকে আজকে আমি মুক্ত করে দিলাম। এই মুক্ত সংক্রান্ত যত শব্দ তার প্রকৃতি হচ্ছে কি হবে? মুস হবে। ময়ূরস্য চ, মুস। দেখো প্রশ্ন আসতে পারে মুক্ত, ব্রেক চাচ্ছে, মুক্ত এর প্রকৃতি প্রত্যয় কি হবে? মুক্ত এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুস হবে। কি হবে? মুস। তাহলে দেখো এই যে মুক্ত সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে মুস হবে, আর শেষে যদি কয়তয় থাকে তার প্রত্যয় কয়তয়ই হয়। তাহলে মুক্ত যদি প্রশ্ন আসে মুক্ত এর প্রকৃতি প্রত্যয় কি, তাহলে মুক্ত এর প্রকৃতি হচ্ছে মুস হবে, আর শেষে যদি কয়তয় থাকে তাহলে প্রত্যয় কয়তয়ই বসে যাবে। যুদ্ধ সংক্রান্ত দেখো, যুদ্ধ সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি কি হবে? যৌধ হবে। অন্তত জয়রস্য ধ এটি হবে। যুদ্ধ সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি অন্তত জয়রস্য ধ যৌধ হবে। দেখো এখানে রয়েছে যোদ্ধায়ের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে যোদ্ধা থাক যুদ্ধ থাক তার প্রকৃতি মানে মূল অংশ হবে যোধ, আর শেষে যদি তোমার দয় ধয় থাকে তাহলে সেখানে কি হয় বলো তো? ত্রি বা হচ্ছে 30 হয়। ত্রি বা কি হয়? 30 হয়। এটা মনে রাখবা। উদাহরণগুলো নোট করার দরকার নেই, আমি যে নোটটা দিব সেই নোটটা তোমরা করবা, এটা জাস্ট বোঝো এখন। আর যখন নোটগুলো তোমাদেরকে দেওয়া হবে ওই নোটটা খাতায় নোট করবা, মানে ওই লেখাটা, এটা নোট করার দরকার নেই, এটা জাস্ট বোঝো এখন। এরপরে দেখো
যোগ সংক্রান্ত, যোগ করা, যোগ সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে কী হবে, যোজ হবে, কী হবে, যোজ। এটা মনে রাখবা। ক্রয় সংক্রান্ত, এই যে ক্রয় বিক্রয় আছে না, ক্রয় সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে ক্রি হবে, এটা গুরুত্বপূর্ণ। পূজা সংক্রান্ত শব্দের প্রকৃতি হবে পোজ। দান করা সংক্রান্ত, দান হতে পারে, দাতব্য হতে পারে, এই সংক্রান্ত শব্দের প্রকৃতি হবে দয়াকারে দা। প্রশ্ন আসতে পারে দাতব্য এর প্রকৃতি প্রত্যয় কি, দাতব্য এর প্রকৃতি প্রত্যয়, তাহলে মনে রাখবা যেটা দ্বারা দান করা বোঝায় তার প্রকৃতি হবে দা হবে। আর বানানের শেষে যদি বয় যাওয়া ফলা থাকে, মনে রাখবা বয় যাওয়া ফলা থাকলে তার প্রত্যয় হয় হচ্ছে তব্য হয়, কি হয়, তব্য। দেখো দাতা, দাতব্য এর প্রকৃতি হবে দা, আর বয়জা ফলা থাকার কারণে কি হবে, তব্য হবে। ঠিক তেমনি হবে দাতা, দাতা এটা মূল শব্দ, যদি বলা হয় দাতা এর প্রকৃতি প্রত্যয় কি, মনে রাখবা দাতা এর প্রকৃতি হচ্ছে দা, আর শেষে যদি তা থাকে তাহলে 30 হয়, কি হয়, 30। তা থাকলে কমেন্টগুলো দেখেন তো। দশ মিনিট। পাঁচটা 27 শুরু হবে ক্লাসটি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আছে? আসসালামু আলাইকুম। সবাই চলে আসতেছে। আছে কত জানি তাদেরটা শেষ হবে না। বাচ্চারা দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা ভাই দেখেন তো। আচ্ছা এরপরে দেখো দান সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দা। যেমন এখানে আসতে পারে যে দাতব্যের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে দেখো দাতব্যের মূল শব্দ হচ্ছে দা। আর যদি শেষে বয় জ ফলা থাকে তার প্রত্যয় হয় হচ্ছে তব্য হয়। ঠিক তেমনইভাবে দাতা দ্বারা যে দান করে তাকে বোঝায়। তাহলে দাতা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে কি হবে দা হবে। আর শব্দের শেষে যদি তা থাকে তাহলে তার প্রত্যয় হয় হচ্ছে 30 হয়, কি হয় 30। তারপরে মাতা বা মিত সংক্রান্ত শব্দের প্রকৃতি হবে মা। যেমন মাতা এর প্রকৃতি প্রত্যয় কি, তাহলে দেখো মাতা মূল শব্দ হচ্ছে মা হবে, কি হবে মা। আর শেষে তা থাকলে কি হবে 30 হবে, তা থাকলে কি হবে 30 হবে। প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি কোথায় শব্দের মানে শুরুতে বসে আর কি প্রকৃতি, আর প্রত্যয় হচ্ছে অতিরিক্ত অংশ। সেটা তোমার প্রকৃতির পরে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিযুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। এরপরটা দেখো তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয়। এত সময় আমরা যেটা জানলাম সেটা হচ্ছে প্রকৃতি, একটা শব্দ থেকে কিভাবে মূল অংশ আমরা নির্ণয় করতে পারবো। এবার হচ্ছে আমরা আলোচনা করব প্রত্যয়। প্রত্যয় হচ্ছে যেটা পরে বসে অতিরিক্ত অংশ, তাকে বলা হয় প্রত্যয়। প্রথমে আলোচনা করব কৃত প্রত্যয়। দেখো প্রশ্নগুলো কেমন আসবে। প্রশ্ন আসবে যে বচনের প্রকৃতি প্রত্যয় কি। বচন অর্থাৎ কথা বলা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে বস হবে, কি হবে বস। আর শব্দের শেষে যদি অন থাকে, মনে রাখবা শব্দের শেষে যদি অন থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অনট হয়। যেমন বচন, এখানে একটা অন আছে, তাহলে আমরা জানি কথা বলা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে বস। যেহেতু এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে এই জন্য এর আগে ধাতু চিহ্ন বসবে, এবং যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হস চিহ্ন বসে, তাহলে বস। এবার মনে রাখবা অন থাকলে কি হয় অনট হয়। তাহলে বচন বানানে দেখো এখানে অন আছে, অর্থাৎ এর প্রকৃতি প্রত্যয় হবে বস যোগ অনট। ঠিক তেমনইভাবে শ্রবণ, বিগত বছরের প্রশ্ন যে শ্রবণ এর প্রকৃতি প্রত্যয় কি। মনে রাখবা শোনা সংক্রান্ত কানে শোনা সংক্রান্ত যত শব্দ আছে, কানে শোনা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি কি হবে বলো তো শ্রু হবে। অন্য শোনা কিন্তু না, ওই যে দেখো শ্রু হবে, কি হবে শ্রু যোগ আর অন থাকলে কি হবে অনট হবে। ঠিক প্রশ্নটা এমন আসবে যে বচনের প্রকৃতি প্রত্যয় কি, শ্রবণের প্রকৃতি প্রত্যয় কি। বুঝতে পেরেছো? একটু জানাও তো। আচ্ছা এখানে হাইলাইট লেখার দরকার নেই, এটা তো পেইড ব্যাচের ক্লাস। হাইলাইট লিখলেও মানে তোমার আইডিগুলো এখানে দেখতে পারবে না, কারণ এটা তো প্রাইভেট। এরপরে মনে রাখবা শব্দের শেষে যদি বয় জ ফলা বা তব্য থাকে তার প্রত্যয় তব্যই হবে। প্রশ্ন কেমন আসবে? প্রশ্ন আসবে দাতব্য এর প্রকৃতি প্রত্যয় কি। তাহলে আমরা একটু আগে জেনেছি দান করা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দা হবে, কি হবে দা। আর শেষে যদি তব্য থাকে তার প্রত্যয় তব্যই হয়। ক্লিয়ার কিনা বলো? অত্যন্ত কঠিন আইটেম কিন্তু এই প্রকৃতি প্রত্যয়। তারপরে তোমাদের সহজ কৌশলে শেখানো হচ্ছে। এবার যে নোটগুলো মেহেদি ভাইকে দিয়েছে, নোটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু চেক করো তো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের প্রকৃতি প্রত্যয়ের কোনো নোট দেওয়া হয়েছে কিনা, ওই যে এটা দিয়েছি ওইটাই নোট করবা। এবার দেখো গন্তব্য মানে যাওয়া সংক্রান্ত যত শব্দ আছে, যাওয়া সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে কি গম হবে, কি হবে গম। আর শেষে বয়জা ফলা থাকলে কি হয় তব্য হয়। করা সংক্রান্ত যত শব্দ আছে যেমন কর্তব্য, করা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে ক্রি হবে, কি হবে ক্রি। আর শেষে বয়জা ফলা থাকলে কি হয় তব্য হয়, কি হয় তব্য। কঠিন, এটা তো তোমরা নতুন করছো অনেকে মানে করনি আর কি, এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত করো, কঠিন মনে হবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও দিয়েছে কিনা একটু দেখে দিও, বা হচ্ছে হ্যাঁ নোট দিয়েছে ওইটা নোট করবা, যেটা ওই যে হাতে লেখা দিয়েছি ওইটা। এবার দেখো যদি কোনো শব্দের শেষে ত থাকে,
মূর্ধন্য শয় টয় থাকে, দয় ধয় থাকে, তাহলে তার প্রত্যয় হবে কয়তায় হবে। যেমন গত, দেখো এই আমরা জানি গন্তব্য সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে গম হবে, কী হবে গম। আর শেষে যদি ত থাকে, শেষে যদি ত থাকে তার প্রত্যয় কী হবে বলো তো কয়তায় হবে। এবার দেখো সৃষ্ট, সৃষ্টি করা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে সৃজ, আর শেষে মতন শয়টাই থাকলে তার প্রত্যয় কয়তাই হয়। মুক্ত, মুক্ত সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি মানে মূল অংশ হবে মোজ, আর শেষে কয়তাই থাকলে তার প্রত্যয় কয়তাই হয়। দৃষ্ট, একই কথা দেখো, অর্থাৎ দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি দৃশ হবে, আর শেষে মতন শয়টাই থাকলে তার প্রত্যয় কয়তাই হবে। যুদ্ধ, যুদ্ধ যোগ কয়তাই হবে। ওইটা নোট করবার, এটা এখন বুঝে যাও। এবার দেখো যদি কোনো শব্দের শেষে তয় রস্যি থাকে, কয়তায় রস্যি থাকে, ধয় রস্যি থাকে, তাহলে তার প্রত্যয় হয়েছে কয়তায় রস্যি হয়। যেমন গতি, গতি এর প্রকৃতি প্রত্যয় কী, তাহলে গতি এর প্রকৃতি মানে মূল অংশ হবে গম, মানে গমন সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হয় গম, আর শেষে যদি তয়রস্যি থাকে তার প্রত্যয় কয়তায় রস্যি হয়। সৃষ্টি মানে সৃষ্টি সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে সৃজ হবে, কী হবে সৃজ, আর মধ্যন শয়টায় রস্যি থাকলে তার প্রকৃতি প্রত্যয় হয়েছে কয়তায় রস্যি। মুক্তি, মুক্তি সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে মোজ, আর কয়তায় রস্যি যদি থাকে তার প্রত্যয় কয়তায় রস্যি হয়। যারা পেয়েছো ক্লাস শেষে নোট করবা, আর এই নোটটা আমি পেজে পোস্ট করে দিব বা আমার আইডিতে চাইলে আমি দিয়ে দিব তোমাদেরকে। এখন পর্যন্ত যতগুলো টপিক হয়েছে, ধ্বনি ও বর্ণ প্রকরণ হয়েছে, আজকে প্রকৃতি প্রত্যয় হচ্ছে, সমাস হয়েছে, ব্যাকরণিক শব্দ শ্রেণী হয়েছে, বানান হয়েছে, অর্থাৎ এই টপিকগুলো তোমরা আগামী 10 দিন পড়বা। পড়ার পর এইখান থেকে তোমাদের বাছাইকৃতভাবে যে প্রশ্নগুলো আছে লাইভ এক্সাম নিব, মানে শুরুতে থাকবে, পুরস্কার দিব, এবং তোমাদের যেই টপিকটা বুঝতে সমস্যা হবে হাইলাইট করে রাখবা, পরবর্তী ক্লাসে আমাকে জানাবে। আর এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সন্ধি বাকি আছে সেটা, আর যে ছোটো ছোটো টপিক বাকি আছে সেগুলো করাবো, আর গুরুত্বপূর্ণ এমসিকিউ ব্যাখ্যা সহকারে করানো হবে সেই দিকে। এবার দেখো পরবর্তী অংশটুকু, যদি শব্দের শেষে মান থাকে, শব্দের শেষে যদি ময়াকার দন্তান্ন মান থাকে তাহলে তার প্রত্যয় হবে শানস হবে, কী হবে শানস হবে, শানস। যেমন চলমান, এটি পরীক্ষায় আসতে পারে যে চলমানের প্রকৃতি প্রত্যয় কি। আমরা জানি চলা সংক্রান্ত যত শব্দ আছে, যেমন চালক আছে, চলন্ত আছে, চলিতব্য, চলিষ্ণু, চলমান, এই শব্দগুলোর প্রকৃতি মানে মূল অংশ হবে চল, আর যদি শেষে মান থাকে তাহলে কি হয় শানস হয়। দৃশ্যমান মানে দেখা সংক্রান্ত, দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি মানে মূল অংশ হবে দৃশ হবে, কী হবে দৃশ, আর মান থাকলে কি হয় শানস হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দৃশ্যমানের প্রকৃতি ও প্রত্যয় কী, তাহলে তোমাকে জানতে হবে যে দেখা সংক্রান্ত যত শব্দ আছে, যেমন দর্শন হতে পারে দর্শক, তারপরে দর্শনীয়, দ্রষ্টব্য, এর প্রকৃতি দৃশ হবে। শেষ দেখো শব্দের শেষে যদি নিয় থাকে তার প্রত্যয় অনিয় হবে, কী হবে অনিয়। দেখো করণীয়, যা করা উচিত, তাহলে করণীয় এর মূল শব্দ হচ্ছে ক্রি হবে, কী হবে ক্রি, আর শেষে কী হবে বলো তো অনিয় হবে। দর্শনীয় আমরা যা দেখি, দর্শন সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি মানে মূল অংশ হবে দৃশ হবে, আর শেষে যদি নিয় থাকে, নিয় থাকলে তার প্রত্যয় মানে অতিরিক্ত অংশ পরের অংশ অনিয় হবে। মনে রাখবা নিয় থাকলে অনিয় হবে, নিয় থাকলে অনিয়। সমাস হয়েছে, এই গ্রুপে আছে, ক্লাসগুলো দেখে নিও, 2 দিন ব্যাপী সমাস নেওয়া হয়েছে। যদি শব্দের বানানের শেষে অক থাকে, অক অক, তাহলে তার প্রত্যয় নক হয়, কি হয় নক। যেমন কারক, কারকের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে আমরা জানি যেটা দ্বারা কাজ করা বোঝায়, কারক হতে পারে, করা হতে পারে, কার্য হতে পারে, এর মূল অংশ হচ্ছে ক্রি হবে, আর যদি অক থাকে শেষে তাহলে তার প্রত্যয় হবে নক হবে। পরেরটা দেখো দর্শক, প্রশ্ন আসতে পারে দর্শক এর প্রকৃতি প্রত্যয় কি। এই ক্লাস করার পর তুমি বিগত বছরে যে প্রশ্নই দেখো না কেন উত্তর করতে পারবা। দেখো দর্শক অর্থাৎ দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ হবে, কি হবে দৃশ, আর শেষে অক থাকলে কি হয় নক হয়। এরপরে দেখো ইষ্ণু, মনে রাখবা শব্দের বানানের শেষে যদি ইষ্ণু থাকে, ভাইয়া গদ্য পদ্য পড়াবেন না, নিজের মতো বই থেকে পড়ছি, আপনি পড়ালে মনে থাকে বেশি। হ্যাঁ নিব আমি সকল গদ্য পদ্য থেকে, তোমাদের দেখো
ফুল সিলেবাস থেকেও প্রশ্নগুলো আসবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটে অলরেডি তোমাদের ফুল সিলেবাস থেকে প্রশ্ন দিয়েছে, পদ্মা, ঋতুবর্ণন। এই যে গদ্য পদ্য থেকে বাছাইকৃত আমি 1 থেকে 150 প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়াবো, ওর বাইরে আর কিছু পড়া লাগবে না। সেটা কবি সাহিত্যিক এবং তোমাদের যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো থেকে ওইগুলো পড়াবো, ওইগুলোই পড়বা। সেটা আগামী 15 বা 16 তারিখের পর থেকে ক্লাসগুলো পাবা, ম্যারাথন টাইপের। ওইগুলো পড়লে এনাফ, টেনশন করতে হবে না। ইষ্ণু থেকে ইষ্ণুই হবে। যেমন চলিষ্ণু, চলিষ্ণু এই শব্দের মূল শব্দ হচ্ছে চল, আর প্রত্যয় হবে কি ইষ্ণু হবে, ক্ষয়িষ্ণু। তারপরে থাকতে পারে দেখো সহিষ্ণু থাকতে পারে। সহিষ্ণু এর প্রকৃতি প্রত্যয় কি মনে রাখবা, যেটা দ্বারা সহ্য করা বোঝায়। যেমন সহ, সহিষ্ণু এর প্রকৃতি হবে সহযোগ, ইষ্ণু হবে। সহযোগ কি হবে, ইষ্ণু। সহযোগ ইষ্ণু হবে। তারপরটা দেখো, এই প্রত্যেকটা নিয়মই কিন্তু গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের এটা অনেকেই আগে করনি, নতুন এই আইটেমটা, প্রয়োজনে ক্লাসটা আবার করবা এবং যে নোটগুলো দিয়েছি সে নোটগুলো করবা। তা দেখো, যদি শব্দের শেষে বানানে তা থাকে তাহলে তার প্রত্যয় হবে 30। প্রত্যয় হচ্ছে পরে বসে। যেমন কর্তা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কর্তা এর প্রকৃতি প্রত্যয় কি। তাহলে দেখো যা করা, করা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে ক্রি, আর তা থাকলে কি হয় 30 হয়। তা থাকলে কি হয় 30। শ্রোতা মানে যে শোনে, শোনা সংক্রান্ত যত শব্দ আছে, শোনা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে, তার প্রকৃতি কী হবে বলো তো, তার প্রকৃতি হবে তোমার এই যে শ্রু হবে। কী হবে, শ্রু। অর্থাৎ আমরা যে কানে শুনি, এই শোনা সংক্রান্ত শ্রবণ হতে পারে, শ্রবণীয় হতে পারে, শ্রুতি হতে পারে, শ্রোতা হতে পারে, এর প্রকৃতি হবে শ্রু। আর তা যদি থাকে তার প্রত্যয় হয় 30 হয়। কী হয়, 30। এরপরে দেখো, যদি কোনো শব্দের বানানের শেষে র ফলা বা জ ফলা থাকে বা অন্তর্জয় রেপ যদি থাকে তাহলে তার প্রত্যয় হয়েছে ঘ্যান বা অন্তর্জ হয়। কি হয়, ঘ্যান বা অন্তর্জ হয়। ঘ্যান বা কি হয়, অন্তর্জ। যেমন দৃশ্য, দৃশ্য এর প্রকৃতি প্রত্যয় কি, দৃশ্যের প্রকৃতি প্রত্যয়। তাহলে মনে রাখবা, দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ্য হবে। আর শেষে যদি জ ফলা থাকে তার প্রত্যয় হয় ঘ্যান হবে, না হয় অন্তর্জ হবে। অপশনে যেটা থাকবে সেটা দেখে উত্তর করবা। ঠিক তেমনইভাবে সহ্য, সহ্যের প্রকৃতি হবে সহ। আর এটা কী হবে বলতো, যেহেতু শেষে জ ফলা আছে তাহলে এর প্রত্যয়টা কী হবে, এর প্রত্যয়টা হবে ঘ্যান হবে। কী হবে, ঘ্যান। যদি শব্দের বানানের শেষে দীর্ঘিকার থাকে তাহলে তার প্রত্যয় হবে ইন হবে, রস্যই দন্তানু ইন। যেমন দা ই, দেখো দা ই আছে, শেষে কি আছে, দীর্ঘিকার আছে। তাহলে দায়ী সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হচ্ছে কি, দেখো দা হবে, আর সে যদি দীর্ঘিকার থাকে তখন সেটা ইন হয়। জয়ী, জয়ী এর প্রকৃতি প্রত্যয় কি, দেখো জয় সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হয় জি, আর শেষে যদি দীর্ঘিকার থাকে তাহলে তার প্রত্যয় হয় হচ্ছে ইন হয়। কি হয়, ইন। কি হবে, ইন হবে। পরেরটা দেখো, বর, যদি শব্দের বানানের শেষে বর থাকে তাহলে তার প্রত্যয় বরই হবে। যেমন ঈশ্বর, দেখো শেষে বর আছে, অর্থাৎ এই ঈশ্বরের প্রকৃতি হবে ইস, আর প্রত্যয় হবে বর। নশ্বর কি হবে, নয় যোগ কি হবে, বর হবে। নয় যোগ কি হবে, বর। যেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিয়েছে মেহেদি ভাই, সেটা হচ্ছে ওইটা তোমরা নোট করবা খাতায়। একই তথ্য এখানে একটু সাজানো লেখা আছে। এবার দেখো, শব্দের বানানে যদি অয় থাকে, অন্তস্থ অয় যদি থাকে তাহলে তার প্রত্যয় হয় হচ্ছে অল হবে। কি হবে, অল। যেমন জয়, জয়ের প্রকৃতি প্রত্যয় কি, অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে দেখো, জয় সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে জি হয়। কি হয়, জি। আর অয় থাকলে কি হয়, অল হয়। কি হয়, অল। যদি এটা লাগবে না, ইতো থাকলে ইতোই হবে। যেমন পঠিত, আমরা জানি পড়া সংক্রান্ত, পড়া সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে পট হয়। কি হয়, পট। আর ইতো থাকলে ইতোই হবে। লিখিত, লেখা, লেখা তো কাজ করা বোঝায়, পড়া তো কাজ করা বোঝাচ্ছে। তাহলে যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটা এই যে দেখো, তোমার ধাতু চিহ্ন আগে লিখবে, লিখিত এর প্রকৃতি হবে লিখ, আর শেষে ইতো থাকলে ইতোই হবে। লিখ যোগ ইতো হবে, লিখ যোগ ইতো। যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি বা আলোচনা করছি। দেখো,
এত সময় আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কৃত প্রত্যয়। এবার আমরা দেখব তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়ে দেখো শুরুতে তোমার ধাতু চিহ্ন থাকবে, আর তদ্ধিত প্রত্যয় সেটা দ্বারা নাম বোঝাবে এবং তার আগে কিন্তু ধাতু চিহ্ন থাকবে না। প্রশ্নগুলো কেমন আসবে দেখো, যদি তোমার শব্দের বানানের শেষে অ উচ্চারণে থাকে, যেমন পার্থিব, পার্থিব এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে পার্থিব এই শব্দটির মূল শব্দ হচ্ছে পৃথিবী, আর এর প্রত্যয় কি হবে? মদন শয় নয় হবে। কি হবে? মদন শয় নয় বা অ হবে। দেখো এই পৃথিবী দ্বারা তো কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এর আগে আমরা এই ধাতু চিহ্নটা দিব না। শৈশব, এই যে একজন প্রশ্ন করেছে বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তোমার অবগতির জন্য জানাচ্ছি, তোমাদের লেকচার বইয়ে দেখবা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আছে, যেমন সেখানে আছে মারতণ্ড আছে, তারপরে গবাক্ষ আছে। ও সন্ধির ক্ষেত্রে এখন কেন আলোচনা করলে? হ্যাঁ, এটা তো অনেক বড় টপিক, অনেক কঠিনও টপিক এটা। সন্ধি অন্যদিন। শৈশব, শৈশবের প্রকৃতি দেখো, এর মূল শব্দ হচ্ছে শিশু, আর শিশু যদি ব থাকে, কোনো শব্দের বানানে যদি ব থাকে তাহলে তার প্রত্যয় মতন শয় নয় হয় বা হচ্ছে অ হয়। এই দুইটা এখানে গুরুত্বপূর্ণ। এবার মনে রাখবা, শব্দের শেষে যদি জ ফলা থাকে, গতবার এটা এসেছে, তাহলে তার প্রত্যয় হয় হচ্ছে অন্তর্জ হয়। যেমন কাব্য, কাব্যের প্রকৃতি ও প্রত্যয় কি? তাহলে কাব্যের প্রকৃতি মানে মূল অংশ হচ্ছে কবি, আর মনে রাখবা শেষে যদি জ ফলা থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অন্তর্জ হয়। গতবার যেটা এসেছে, সাহিত্য এর প্রকৃতি প্রত্যয় কি? দেখো তোমরা একটু জানাও তো যে সাহিত্য এর প্রকৃতি প্রত্যয় কি, একটু জানাও, আমি যদিও বলে দিব। যদি শব্দের বানানে শেষে ইক থাকে, ইক, তাহলে তার প্রত্যয় স্নিক হবে। কি হবে? স্নিক হবে। যেমন সাংবাদিক এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে সাংবাদিকের মূল শব্দ হচ্ছে সংবাদ। কি হবে? সংবাদ। আর দেখো উচ্চারণটা শেষে ইক আছে, এই জন্য কি হবে? স্নিক হবে বা ইক হবে। তাহলে এখানে দেখো কাব্যের প্রকৃতি হবে কবিযোগ, আর জ ফলা থাকলে তার তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে প্রত্যয় অন্তর্জ হয়। সাহিত্যের প্রকৃতি প্রত্যয় কি হবে? সহিত হবে। কি হবে? সহিত। সহিত শব্দটি থেকে এসেছে সাহিত্য, আর শেষে যদি জ ফলা থাকে তার প্রত্যয় হয় অন্তর্জ হয়। এরপর আরেকটা আছে, যদি বলা হয় সৌন্দর্য, সৌন্দর্য এর প্রকৃতি প্রত্যয় কি? এর বাইরে থেকে আসবে না প্রশ্ন, এর ভিতর থেকে আসবে। সৌন্দর্যের প্রকৃতি প্রত্যয়, তাহলে মনে রাখবা সৌন্দর্য এর মূল শব্দ হচ্ছে সুন্দর, সুন্দর, আর জয়রেপ থাকলে তার প্রত্যয় হয় হচ্ছে অন্তর্জ হয়। হ্যাঁ, সহিতযোগ অন্তর্জ হবে। তোমাদের সন্ধি সহ আরও যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো আমি পরবর্তী তোমাদের সবগুলোই করাবো। এবার দেখো, মান যদি থাকে, শব্দের শেষে যদি মান থাকে, ময়কাদন্তানো মান, তার প্রত্যয় হবে মতুপ হবে, মতুপ। যেমন শ্রীমান, প্রশ্ন আসতে পারে শ্রীমান শব্দের প্রকৃতি প্রত্যয় কি? তাহলে শ্রীমানের প্রকৃতি হচ্ছে শ্রী, আর মান থাকলে মতুপ হবে, মান থাকলে কি হবে? মতুপ। সেটা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে। শক্তিমান, শক্তিমানের প্রকৃতি প্রত্যয় কি? শক্তির প্রকৃতি হবে, দেখো শক্তিমানের প্রকৃতি শক্তি, আর মান থাকলে প্রত্যয় হবে মতুপ, আর বান থাকলে কি হয়? বতুপ। বান থাকলে কি হয়? বতুপ। খুবই সহজ এটা। যেমন ধনবান, জ্ঞানবান, তাহলে জ্ঞানবানের প্রকৃতি হবে জ্ঞান, আর বান থাকলে কি হয়? বতুপ হয়। বান থাকলে কি হয়? বতুপ। ইমা যদি থাকে, এটা গুরুত্বপূর্ণ, শব্দের শেষে যদি ইমা থাকে তাহলে তার প্রত্যয় হবে ইমন হবে। প্রশ্ন আসতে পারে নীলিমা এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে দেখো নীলিমা এর প্রকৃতি হচ্ছে নীল, আর মা থাকলে কি হয়? ইমন হয়। রক্তিমা, রক্তিমা এর প্রকৃতি প্রত্যয় কি? রক্তযোগ ইমন, রক্তযোগ কি হবে? ইমন। শেষে যদি দীর্ঘিকার থাকে তাহলে তার প্রত্যয় ইন হবে, আগেও করেছি আমরা। যেমন গুণী এর প্রকৃতি প্রত্যয় গুণযোগ ইন হবে, গুণযোগ কি হবে? ইন হবে। মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে। দেখো অনেক এটা কঠিন ভেবে অনেকই স্টুডেন্ট এটা হাতও দিবে না, তোমরা তো মানে করে যাচ্ছ আর কি।
99% শিক্ষার্থী এটা হচ্ছে তোমার টাচই করে না, কঠিন ভেবে। কিন্তু তোমাদেরকে যে নোটগুলো দিয়েছি না, ওই নোটটা খুব ভালোভাবে তোমরা পড়বে, যেটা গ্রুপে দেওয়া হয়েছে হাতে লেখা, ওইটা নোট করে রাখবা, আজীবন কাজে লাগবে তোমাদের। এবং নার্সিংয়ের পাশাপাশি যারা ভার্সিটিতে দিবা, ওইটা তো এখান থেকে হুবহু কমন পাবা, এখান থেকেও নার্সিংও পাবা। এবার দেখো বি, যদি শব্দের শেষে বানানে বয় দীর্ঘিকারে বি থাকে তার প্রত্যয় বিন হয়, যেমন মেধাবী। প্রশ্ন আসতে পারে মেধাবী এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে দেখো মেধাবী এর প্রকৃতি হবে মেধা, আর শেষে যদি বয় দীর্ঘিকারে বি থাকে তার প্রত্যয় বিন হয়। ঠিক তেমনইভাবে মায়াবী, ইন থাকলে নিন হয়, যেমন নবীন বা সর্বজনীন। সর্বজনীনের প্রকৃতি প্রত্যয় দেখো সর্বজন, আর নিন থাকলে কি হয়? তোমার নিনই হয়। প্রশ্ন আসতে পারে প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় কি জানাও? ইও থাকলে নিয় হয়, যেমন জল ইয়, দেখো ইয় আছে, তাহলে এটা কি হবে? জল যোগ নিয় হবে। ইল থাকলে ইলই হবে, যেমন উর্মিল, তারপরে জটিল থাকতে পারে, তাহলে উর্মি যোগ কী হবে? ইল হবে। তোমরা একটু জানাও যে এই যে প্রেম, তারপরে থাকতে পারে পূর্ণিমা থাকতে পারে, নীলিমা তো আমরা পড়লাম একটু আগে। এই দুইটার প্রকৃতি প্রত্যয় কি? একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে পূর্ণিমা। তাহলে দেখো প্রেম, মনে রাখবা শব্দের শেষে যদি ম বা ময়াকার থাকে তাহলে তার প্রত্যয় ইমন হয়। কি হয়? প্রত্যয় ইমন। তাহলে প্রেমের প্রকৃতি প্রত্যয় হবে প্রিয়, ইমন হবে। কি হবে? প্রিয়, ইমন হবে, ইমন। ঠিক তেমনইভাবে পূর্ণিমা শব্দের প্রকৃতি হবে পূর্ণ যোগ, আর শেষে মা থাকলে কি হয়? ইমন হয়, প্রত্যয় ইমন হবে, পূর্ণ যোগ ইমন। আর প্রেমের প্রকৃতি প্রত্যয় প্রিয়, ইমন হবে, প্রিয়, ইমন। এবার দেখো শব্দের শেষে যদি ইষ্ট থাকে, শব্দের শেষে যদি তোমার ইষ্ট থাকে তাহলে তার প্রত্যয় ইষ্টন হয়, যেমন বলিষ্ঠ এর প্রকৃতি প্রত্যয় বল যোগ ইষ্টন। গরিষ্ঠ কি হবে? গুরু যোগ ইষ্টন। ইত থাকলে ইতই হবে, যেমন কুসুমিত এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে এখানে দেখো কুসুম যোগ কি হবে? ইত হবে। কুসুম যোগ কি হবে? ইত হবে। যদি শব্দের শেষে তয় বা ফলা বা তা থাকে তাহলে তার প্রত্যয় হবে গুরুত্ব। দেখো গুরু যোগ তয় বয়, একতা কি হবে? এক যোগ তা হবে, এক যোগ কি হবে? তা। এটা গেল তোমার তদ্ধিত প্রত্যয়। আমি আবারও বলছি, এটা তো বুঝলে, আর তোমাদেরকে যেটা নোট দেওয়া হয়েছে আর কি গ্রুপে, ওইটা যেইভাবে আছে সেভাবে খাতায় নোট করবা। এবং ওই নোট করার পর বা ওই নোট পড়ার পর বিগত বছরে যে প্রশ্নগুলো আছে প্রকৃতি প্রত্যয় থেকে, সেগুলো তুমি সমাধান করবা। বিদেশি তদ্ধিত প্রত্যয়, দেখো প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়? তোমাদের লেকচার বইয়ে সম্ভবত 100 কত পেজে, 24 না কত পেজে আছে হয়তোবা, দেখবা বিদেশি তদ্ধিত প্রত্যয়ের মধ্যে হিন্দি আছে আর হচ্ছে ফার্সি আছে। প্রশ্নগুলো এমন আছে, রিক্সাওয়ালা প্রশ্ন আসবে, রিক্সাওয়ালা শব্দের এই ওয়ালা কোন ধরনের প্রত্যয়? হিন্দি। যদি হিন্দি না থাকে তাহলে অপশানে তোমার বিদেশি থাকবে। গাড়ি ওয়ান, তারপরে দেখো বিবিয়ানা, তারপরে হচ্ছে পানসে আছে, এইগুলো কোন ধরনের প্রত্যয়? সেটা হচ্ছে হিন্দি। যদি হিন্দি অপশানে না থাকে তাহলে তোমার থাকবে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এরপরে থাকতে পারে গড়, যেমন তোমার কারিগর, তারপর হচ্ছে থাকতে পারে বাজার দর, বাজিকর, তারপরে জুৎসই আছে, টেকসই আছে, তারপরে দেখো মানানসই আছে, তারপরে জবানবন্দি, এগুলো সব হচ্ছে কি বলতো? ফার্সি প্রত্যয় হবে। কি হবে? ফার্সি প্রত্যয়। এবং বিগত বছরে এসেছে দেখো যে ব্যতিক্রমগুলো পরীক্ষায় বেশি এসে থাকে। যদি বলা হয় টিপসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? টিপসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? দেখো তোমার প্রশ্ন থাকবে, বইয়ে আছে জুৎসই আছে, নাম, তারপর হচ্ছে তোমার মানানসই আছে, টেকসই আছে। এটা প্রশ্ন আসবে টেকসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? তাহলে এটা তোমার হয় ফার্সি হবে, ফার্সি যদি না থাকে তাহলে সেটা বিদেশি অপশনে থাকবে সঠিক উত্তর হিসেবে। যদি আসে টিপসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? দেখো এই টিপসই শব্দের সই কোনো প্রত্যয় নয়, কারণ এই টিপসই দ্বারা আমরা যে সিগনেচার করি বা সহি যে স্বাক্ষর দিই সেটাকে বোঝায়। তাহলে দেখো প্রশ্ন যদি আসে
টিপসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? এটা কোনো প্রত্যয় নয়, কারণ এই প্রত্যয় দ্বারা সিগনেচার বা আমরা যে স্বাক্ষর করি তাকে বোঝায়। অর্থাৎ যেগুলো আমি গুরুত্ব সহকারে এখানে হাইলাইট করে দিয়েছি সেগুলো ভালোভাবে পড়বা। আর ওইখানে তোমার দেখবা কৃত প্রত্যয়গুলো বেশি করে পড়বা। শুরুতে কৃত প্রত্যয়গুলো দেওয়া রয়েছে, অর্থাৎ শ্রবণ সংক্রান্ত শব্দের প্রকৃতি হবে শ্রু, বচন সংক্রান্ত শব্দের প্রকৃতি হবে বস, দেখা সংক্রান্ত শব্দের প্রকৃতি হবে দৃশ হবে। এইগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বা, সবগুলো পড়ার দরকার নাই ওইখানে। আচ্ছা, সন্ধি, সন্ধি থেকে তোমাদের আলোচনা করব কিনা একটু জানাও। সন্ধি থেকে তোমাদের আলোচনা করব কিনা একটু জানাও ঝটপট। বা সন্ধি তো আলাদা একটা তোমার লেকচার লাগবে আর কি, বা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে দিব কিনা একটু জানিয়ে দাও সন্ধি, যাতে আমি এই বেসিকটা ধরিয়ে দিলে তোমরা যে কোনো প্রশ্ন অনুশীলন মানে পারবা আর কি। আচ্ছা, যেহেতু তোমাদের প্রায় অনেক দিন মানে আমি ব্যস্ততার জন্য ক্লাস অফ থাকবে, সেক্ষেত্রে আমি সন্ধিটাও আলোচনা করে দিচ্ছি। মানে সন্ধি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখো, এইগুলো পড়বা আর কি। তো বোঝাও যাবে না, একটু ওয়েট, আমি একটু দেখো সন্ধি, সন্ধি শব্দের অর্থ কি তোমাদের একেবারে বেসিক থেকে প্রশ্ন আসে, আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। ছুটি নিচ্ছি না, আমার পরীক্ষা, এজন্য আমি কখনো হচ্ছে ছুটি নিই না আর কি। তোমাদের পরীক্ষা আমার পরীক্ষা মানে একসঙ্গে পড়েছে আর কি, আমার ফাইনাল পরীক্ষা, তারপরে অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে আমি তোমাদেরকে, যাতে তোমাদের না গ্যাপ না পড়ে, এই জন্য আমি এগুলো পড়াচ্ছি। দেখো সন্ধি শব্দের অর্থ মিলন, তারপরে হতে পারে দেখো ঐক্য, সন্ধি শব্দের অর্থ মিলন, ঐক্য, তারপর হতে পারে চুক্তি, তারপর হতে পারে দেখো সম্মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন, ঐক্য, চুক্তি, সম্মিলন। মিলন কমেন্টে লেখো, হ্যাঁ নোট করলেই হবে। সন্ধি শব্দের অর্থ মিলন, ঐক্য, চুক্তি, সম্মিলন। এর প্রশ্ন আসতে পারে সন্ধি শব্দের বিপরীত অর্থ কি? সন্ধি শব্দের বিপরীত অর্থ মনে রাখবা বিগ্রহ, বিগ্রহ বা হচ্ছে বিচ্ছেদ, বিগ্রহ বা হচ্ছে বিচ্ছেদ হবে, বা যেটাকে ব্রেকআপ বলো। সন্ধি থেকে কেমন প্রশ্ন আসতে পারে দেখো, সন্ধি থেকে তোমার প্রশ্ন আসতে পারে উভয় পাশে যদি স্বর থাকে, উভয় পাশে যদি স্বর থাকে তার নাম হয় স্বরসন্ধি। কি বলো তো? উভয় পাশে যদি স্বর থাকে তার নাম হয় স্বরসন্ধি। যেমন আমি যদি একটা উদাহরণ এখানে দিই, বিদ্যালয়, বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে খেয়াল করো তো, বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ হবে বিদ্যা যোগ আলয় হবে। কি হবে? বিদ্যা যোগ আলয়। দেখো এটা স্বরসন্ধি কিনা আমরা একটু যাচাই করি। দেখো এর শেষে কি আছে? আ আছে।
বিদ্যা বানানে এখানে আ আছে, আর আলয়ে কি আছে বলো তো, আ আছে। তাহলে উভয় পাশে যদি স্বর থাকে তার নাম হয় স্বরসন্ধি। উভয় পাশে যদি স্বর থাকে তার নাম হয় স্বরসন্ধি। উভয় পাশে স্বর থাকলে তার নাম কি হয়? স্বরসন্ধি হয়। আর সন্ধি শব্দের অর্থ কি, তারপর হচ্ছে এর বিপরীত অর্থ কি, বা প্রশ্ন আসতে পারে সন্ধিতে কিসের মিলন হয়? সন্ধিতে মিলন হয় দেখো ধ্বনি বা বর্ণের মিলন হয়। সন্ধিতে মিলন হয় ধ্বনি বা বর্ণের মিলন হয়। সন্ধি কিসের সুবিধা দেয়? সন্ধি হচ্ছে উচ্চারণের সুবিধা দেয়। সন্ধি হচ্ছে উচ্চারণের সুবিধা দেয়, সুবিধা দেয়। আর একটা কি করে, তোমাদের মূল বইয়ে দেখো তো কত পেজে আছে, 124 না কত পেজে আছে, একটু দেখো তো। সন্ধি উচ্চারণের সুবিধা দেয়, আর একটা মনে রাখবা ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে, এই দুইটা তথ্য মনে রাখবা। ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। তাহলে এটা হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলন, আর হচ্ছে উচ্চারণের সুবিধা দেয়। উচ্চারণের সুবিধা দেয় এই কারণে আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে পড়ি, যে এই তুই পড়ি, আলাদা আলাদা পড়ি না আমরা। না হলে যদি উচ্চারণের সুবিধা না দিত আমাদেরকে এইভাবে পড়তে হতো, তুই পড়ি শিক্ষা দিতে যা, তুই বিদ্যা আলায়ে যা, খণ্ড খণ্ডভাবে আমাদের পড়তে হতো। এরপরটা দেখো তোমাদের সন্ধি থেকে কেমন প্রশ্ন আসতে পারে। সন্ধি থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখো। এবার তোমার বলতে পারে উভয় পাশে, উভয় পাশে যদি স্বর থাকে তার নাম হচ্ছে স্বরসন্ধি। কি সন্ধি? স্বরসন্ধি। আর প্রথমে ব্যঞ্জন, প্রথমে ব্যঞ্জন পরে স্বর, এটা খাতায় নোট করবা। বা প্রথমে স্বর পরে ব্যঞ্জন, বা উভয় পাশে যদি ব্যঞ্জন থাকে তার নাম হয় ব্যঞ্জন সন্ধি। কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। এরপরে আরেকটা আছে, শুরুতে বিসর্গ থাকবে, পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা থাকবে। শুরুতে বিসর্গ, পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা থাকবে, তার নাম হয় বিসর্গ সন্ধি। কি সন্ধি? বিসর্গ সন্ধি। তোমাদের বইয়ে সম্ভবত 122 পেজে আছে, 122। এই যে 122 নম্বর পেজে আছে। তোমরা এখান থেকে কোনগুলো পড়বা? লেকচার বই সবার কাছে আছে? একটু আমাকে জানাও তো কমেন্টে। এই লেকচার এসএস নিতে হবে না, আমি তোমাদেরকে দিয়ে দিব এটা। হ্যাঁ, নিতেও পারো এসএস। তোমরা একটু জানাও তো এই লেকচার বই সবার কাছে আছে কি না। লেকচার বইটা সবার কাছে আছে কিনা একটু জানাও, তাহলে আমি বই থেকে আমি কোনগুলো গুরুত্ব সহকারে পড়বা একটু দাগিয়ে দিব, কারণ সবগুলো পড়া লাগবে না। আছে স্যার, তাহলে আমি দেখো তোমরা হচ্ছে 122 নম্বর পেজ বের করো, লেকচার বইয়ের 122 নম্বর পেজ বের করো। এখানে দেখো আছে যে স্বরসন্ধি প্রথমে আলোচনা, 1 নম্বর নিয়মে সূর্যোদয়। এই সূর্যোদয়টা তোমরা একটু দাগিয়ে রাখো, সূর্যোদয় এর প্রকৃতি প্রত্যয়, এটা দাগিয়ে রাখো। 2 নম্বরে দেখো আছে যে মনে রাখবা 2 নম্বর নিয়মটা কি, যদি উচ্চারণের সময় অর বা আর উচ্চারিত হয়, অর বা আর উচ্চারিত হয়, তাহলে তার পরের অংশ রি আসবে। কি আসবে? রি। যেমন উদাহরণগুলো আছে দেখো এখানে, দেবর্ষি, দেবযোগ কী হবে? ঋষি হবে। তারপরে মহর্ষি আছে, মহাযোগ কী হবে? ঋষি হবে।
এরপরে আছে দেখো শীতার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। তাহলে মনে রাখবা যদি অর বা আর উচ্চারিত হয়, অর বা তৃষ্ণার্ত, দেখো আর্ত উচ্চারিত হচ্ছে। কেন বলছি রি হবে জানো? তোমার অপশনে কিন্তু থাকবে। যদি বলা হয় তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ কি, খেয়াল করো, তাহলে তুমি এখানে লিখতে পারবা তৃষ্ণা, তৃষ্ণা যোগ তুমি লিখবা যে আর্ত, আর্ত হবে না, কারণ এটা ভুল, এটা হচ্ছে তোমার ভুল। কারণ যদি অর বা আর উচ্চারিত হয় তাহলে রি হবে, কি হবে? রি হবে। তৃষ্ণা যোগ ঋত হবে, তৃষ্ণা যোগ ঋত। 122 নম্বর পেজ লেকচার বইয়ের, এই যে। বা সন্ধির ক্ষেত্রে বের করো, তোমাদের কাছে কোন লেকচার সেটা বুঝতেছি না তো আমি। সন্ধির ক্ষেত্রে বের করো, সন্ধি বিচ্ছেদের যে টপিকটা আছে সেখানে বের করো। এবার 7 নম্বর নিয়ম আছে দেখো, তোমার রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর অন্য কোনো স্বর আসলে নিয়মটা হচ্ছে তোমার, আমি এখানে করাই দিচ্ছি, তোমরা নিয়মগুলো সব পাবা, বইয়ে আছে। সেটা যদি জ ফলা থাকে, জ ফলা থাকলে তার পূর্ব বর্ণে রস্বীকার হবে। যেমন প্রশ্ন আসতে পারে অত্যন্ত, অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? নিয়মটা কি? যেই বর্ণের সঙ্গে জ ফলা থাকবে, যেই বর্ণের সঙ্গে জ ফলা থাকে, সে জ ফলা তো উঠে যাবে, উঠে ওই বর্ণের সঙ্গে তোমার রস্বীকার যুক্ত হবে। অত্যন্ত, তাহলে দেখো তো কার সঙ্গে আছে? তয়ের সঙ্গে, তাহলে জ ফলা উঠে কি হবে? ওই বর্ণের সঙ্গে রস্বীকার হবে। অতি যোগ কি হবে বলো তো? দন্ত নয় তয় হবে। আর এখানে দেখো মনে রাখবা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার অবশিষ্ট না থাকে তার প্রত্যয় কি হয় বলো তো? মানে অ হয়, সেখানে কি হয়? অতিযোগ অন্ত হবে। এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এই সন্ধি বিচ্ছেদ তোমাদের আগামী সপ্তাহে করার কথা ছিল, কিন্তু আজকেই তোমাদেরকে এটা করিয়ে দিচ্ছি। না, ওইগুলো লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো আমি করাচ্ছি না। এরপর দেখো ইত্যাদি, ইত্যাদি এর প্রকৃতি মানে সন্ধি বিচ্ছেদ কি? তাহলে মনে রাখবা জ ফলা আছে কার সঙ্গে? তয়ের সঙ্গে, তাহলে ত এটা রস্বীকার হবে, ইতি হবে, কি হবে? ইতি, ইতি হবে। আর মনে রাখবা জ ফলা তো ভ্যানিশ, বাকি কি থাকে? দয় রস্বীকারে দিয়ে থাকে। মনে রাখবা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার অবশিষ্ট থাকে তাকে পূর্ণ বর্ণে লিখতে হয়। কোন কার আছে? আকার, এই জন্য এখানে কি লিখবো? আ লিখবো। ইতিযোগ আদি হবে, ইতিযোগ কি হবে? আদি হবে। এরপরে 9 নম্বরটা লাগবে, 9। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। জ ফলা থাকলে সে জ ফলা উঠিয়ে দিয়ে যেই বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণে কি হবে? তোমার রস্বীকার হবে। এবার দেখো 9 নম্বরটা লাগবে তোমাদের ব ফলা। যেমন স্বল্প এর প্রকৃতি প্রত্যয় কি? নিয়মটা কি দেখো, যেই বর্ণের সঙ্গে ব ফলা থাকবে সে ব ফলা উঠে যে সেই বর্ণ হচ্ছে রস্বীকার হবে। তাহলে কোন বর্ণের সঙ্গে আছে দেখো তো? দন্তস্বর নিচে, ব তো উঠে যাবে। সুযোগ বাকি কি হবে? লয় পয়, কি হবে? লয় পয়। খেয়াল করো, আমি এখান থেকে সু নিয়েছি, লয় পয়ও নিয়েছি, কোনো কার অবশিষ্ট নাই। যদি কোনো কার না থাকে সেক্ষেত্রে অ বসে, অকে নীলিন বর্ণ বা লীন বর্ণ বলা হয়। সুযোগ অল্প, সুযোগ কি হবে? অল্প হবে। পরেরটা দেখো আছে তোমার অন্বেষণ আছে, তারপরে এখানে আছে স্বাগত আছে, তন্নি আছে, এগুলো গুরুত্বপূর্ণ। তন্নি অলরেডি এসেছে, তন্নি এর প্রকৃতি প্রত্যয়কে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে নিয়মটা কি? তুমি ত লেখো এখানে, কার সঙ্গে ব ফলা আছে? দন্তান্নর সঙ্গে, তাহলে দন্তান্ন ব ফলা উঠে সেখানে কি হবে? রস্বীকার হবে। এবার দেখো কোন কার অবশিষ্ট আছে? দীর্ঘিকার আছে, তাহলে যেই কার অবশিষ্ট থাকে সেই বর্ণ বসে, তাহলে এখানে কি হবে? দীর্ঘ ই হবে। তনুযোগ দীর্ঘ ই, তনুযোগ কি হবে? দীর্ঘ ই হবে। তাহলে ব ফলা থাকলে ব ফলা উঠিয়ে দে সেখানে কি হবে বলো তো? ব ফলা উঠিয়ে দে সেখানে তোমার রস্যকার, তোমার হচ্ছে রস্যকার হবে। পরে যে নিয়মটা লাগবে সেটা হচ্ছে তোমাদের
11 নম্বর নিয়মটা, 11 যেগুলো করাচ্ছি সেগুলোই, নাম্বার তো বুঝতেই পারছো। 11 নম্বরটা, 11 নম্বরের নিয়মটা কি আছে দেখো, ব ফলা নিয়ম। অন্তঃস্থ এর আগে যদি কোনো, অন্তঃস্থ এর আগে বা পূর্বে যদি কোনো কার না থাকে তাহলে কি বসবে বলো তো, একার হবে। যেমন আমি যদি বলি নয়ন, নয়নের প্রকৃতি প্রত্যয় কি, দেখো অন্তঃস্থ এর আগে কোনো কার নাই, তাহলে এর পূর্ব বর্ণে কোন কার হবে, একার। তাহলে পূর্ব বর্ণ কোনটা আছে, দন্তান্ন, তাহলে নে যোগ কি হবে, অন হবে, নে যোগ অন। অন্তঃস্থ এর পূর্বে, এখানে পূর্বে লিখে দিই, পূর্বে কার না থাকলে একার হবে, পূর্ব বর্ণে একার হবে। এবার যদি কার যদি থাকে, আমি একটু সংক্ষেপে লিখছি, তোমরা শুনে নাও। কার থাকলে, অন্তঃস্থ এর আগে যদি কার থাকে তাহলে পূর্ব বর্ণে তোমার হচ্ছে ও কার হবে, কি হবে, পূর্ব বর্ণে ও কার হবে, ও কার হবে। দেখো কেমন, যদি বলা হয় যে অর্থাৎ অন্তঃস্থয়ে আছি আমরা, অন্তঃস্থয়ের আগে যদি কোনো কার থাকে তাহলে সেটা কি হবে বলো তো, ও কার না, ওই কার হবে, ওই কার হবে, ওই কার। যেমন নায়ক, নায়ক এর সন্ধি বিচ্ছেদ কি, খেয়াল করো তো। অন্তঃস্থয়ের আগে কোনো কার আছে, হ্যাঁ আছে, কোন কার, আকার। তাহলে অন্তঃস্থয়ের আগে যদি কোনো কার থাকে তাহলে তার সাথে কোন কার যুক্ত হবে, পূর্ববর্ণের সাথে তোমার ওই কার। তাহলে নায়কের সন্ধি বিচ্ছেদ হবে, নই যোগ কি হবে, অক হবে, নই যোগ কি হবে, অক। খুবই সিম্পল এটা। এবার বয়েরটা বলে দিচ্ছে, দেখো বয়ের আগে যদি কোনো কার না থাকে তাহলে ও কার হবে, কী হবে বলো তো, ও কার। যেমন আমি যদি লিখি পবন, পবন এর সন্ধি বিচ্ছেদ কি, খেয়াল করো তো, বয়ের আগে কোনো কার আছে, নাই, এজন্য এটা কি হবে, পো হবে, ও কার হবে, পো যোগ অন হবে। আর বয়ের আগে যদি কোনো কার থাকে তাহলে ও কার হয়, কি হয়, ও কার। যেমন নাবিক, নাবিক এর সন্ধি বিচ্ছেদ কি, নাবিক। তাহলে দেখো বয়ের আগে একটা কার আছে, বয়ের আগে যদি কার থাকে তাহলে পূর্ব বর্ণের সাথে ও কার হয়। যেমন নৌ, নৌ যোগ কি হবে, ইক হবে, নৌ যোগ কি হবে, ইক। ভাবুক কি হবে, ভৌ যোগ ওক হবে। ক্লিয়ার কিনা একটু জানাও, নিয়মটা ক্লিয়ার কিনা। একটু ঝটপট জানাও। না না, আমি সন্ধিও শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার কিনা একটু জানাও, আমি পরের অংশে যাব। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমারও, মানে একদিনে হচ্ছে 2টা লেকচার শেষ করাতে হচ্ছে, কারণ পরে তো তোমাদের আমি মানে কয়েকদিন ক্লাস নিতে পারবো না, এর জন্য। আচ্ছা, শর্টকাট নিয়ম তো সবগুলো বইয়ে থাকে না, তাই না? একটা বইয়ে মানে একজন টিচার তোমার যেভাবে তার আঙ্গিকে পড়ায় সবগুলো তার বইয়ে থাকে না, তাহলে তার নিজস্বতা থাকে না, বোঝা গেছে? এবার দেখো 12 নম্বরে যেটা আছে, অর্থাৎ এইগুলো একটু মুখস্থ টাইপের করবা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নিচের কোনটি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নিচের কোনটি। মনে রাখবা, নিপাতনে মানে যা কোনো নিয়ম মানে না। নিপাতনে মানে কি বলতো, যা কোনো নিয়ম মানে না। এই প্রসেনজিৎ, তুই আজকে অফলাইনে কেন আসিস নি বল, তোকে তো রিমান্ড দিব আমি। নিপাতনে মানে কি বলতো, যা কোনো নিয়ম মানে না। এখানে দেখো আছে, স্বৈর রাজা গোবিন্দ তার 2 মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধদানকে নিয়ে, এখান থেকে 3টা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে কুলোটা আছে, দেখো 12 নম্বর নিয়মে কুলোটা মানে দুষ্টু নারী। প্রশ্ন আসতে পারে কুলোটা এটা কোন সন্ধি, এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এরপরে আছে দেখো মারতণ্ড, মারতণ্ড মানে সূর্য, মারতণ্ড কোন সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আর একটা হচ্ছে গবাক্ষ, গোজ গক্ষ, যেটা জানালা,
গবাক্ষ মানে কি জানালা, এই তিনটা বেশি গুরুত্ব সহকারে পড়বা। নিপাতনে মানে যা কোনো নিয়ম মানে না, যে সন্ধি কোনো নিয়ম মানে না, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি হবে। গবাক্ষ, কুলোটা আর হচ্ছে মারতণ্ড, এই তিনটা। এবার পরের পেজে 123 নম্বর পেজে আছে, দেখবা গুরুত্বপূর্ণ কিছু স্বরসন্ধি, এগুলো একটু একবার দেখবা। এখানে কয়েকটা বানান একটু মানে টাইপিং মিস্টেক আছে। যেমন হিমাচল, এটা হিমযোগ অচল হবে, দেখে নিও 123 নম্বর পেজের শুরুতে। আর কারাগারা হবে না, সেটা কার যোগ কারা যোগ আগার হবে, এটা একটু খেয়াল করে ঠিক করে নিবা। এবার ব্যঞ্জন সন্ধিটা আলোচনা করব খুবই সহজভাবে। দেখো, সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি। আর ডোনা গাঙ্গুলি একদিন তার ছোট বোনকে নিয়ে বাজারে লিচু কিনতে গেল। ছোট বোন লিচু দেখে ডোনাকে বলল, কি বলল দেখো, ছোট বোন লিচু দেখে ডোনাকে বলল, এটা প্রত্যেকে কমেন্টে লিখবা, ডোনা দি তাজা লিচু সমান হচ্ছে খণ্ডতা। কী হবে বলো তো? খণ্ডতা। অর্থাৎ আবার শোনো, সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি তার ছোট বোনকে নিয়ে একদিন বাজারে লিচু কিনতে গেল। ছোট বোন লিচু দেখে ডোনাকে বলল, ডোনা দি তাজা লিচু সমান খণ্ডতা। অর্থাৎ এই লাইনটার মাধ্যমে ব্যঞ্জন সন্ধি শেষ। কিভাবে দেখো, এই শর্টকাট টেকনিক তোমাকে জানতে হবে। অর্থাৎ যদি কোনো শব্দের বানানের মধ্যে ড থাকে, তারপরে ন থাকে, তারপরে দ, ত, বর্গীয় জ, ল থাকতে পারে, চ, এইগুলো যদি কোনো শব্দের বানানে থাকে তাহলে সেখানে কি হবে, সেই বর্ণগুলো উঠাই দিয়ে খণ্ডতা হবে। কি হবে? খণ্ডতা। সাবিনা ইয়াসমিন, বুঝবো কেমনে এটা ভুল? আমি বলে দিচ্ছি, তার মনে তোমারও সঠিক মনে হচ্ছে না, টাইপিং মিস্টেক। ঠিক করে দিচ্ছি, ঠিক করে নাও, বেশি কথা বলো কেন? মানে কি আর বলবো, বলছি এটা টাইপিং মিস্টেক, ঠিক করে নাও। বলছে বুঝবো কেমনে এটা ভুল, আমি বলছি তাই ঠিক কর। দেখো পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে, উড্ডিনের সন্ধি বিচ্ছেদ কি? উড্ডিনের সন্ধি শেষ করছি, প্রকৃতি বত্তায় সন্ধি জীবন শেষে আসেন একটু আপনি। উড্ডিনের সন্ধি বিচ্ছেদ দেখো, ড কয়বার আছে এখানে? দুইটা আছে। কয়টা? দুইটা। তাহলে প্রথম ডটা বাদ দিয়ে এখানে আমরা কি বসাবো বলো তো? খণ্ডত বসাবো, উথ যোগ ডিন হবে, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এরপরে দেখো আসতে পারে উন্নত এর সন্ধি বিচ্ছেদ কি? একটা নিয়মে বাকিগুলো সব পারবে। উন্নত, দেখো ন আছে কয়টা? ডাবল আছে, তাহলে দুইটা থাকলে একটা বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে কী হবে এখানে? উথ যোগ নত হবে, উৎ যোগ কী হবে? নত। এরপরে থাকতে পারে দেখো উল্লাসের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে দেখো ল এখানে কয়টা আছে? দুইটা, তাহলে প্রথম লটা কেটে কি বসাবা? খণ্ড ত বসাবা, উথ যোগ কি হবে? লাস হবে। এরপরে আসতে পারে দেখো যাবজ্জীবনের সন্ধি বিচ্ছেদ কি? অফলাইনে একজন বলে যাবজ্জীবন কারাদণ্ড। দেখো যাবজ্জীবন, এখানে বর্গীয় জ কয়টা আছে? অর্থাৎ এখানে যেগুলো লিখেছি, যদি কোনো শব্দের বানানের মধ্যে এই বর্ণগুলো থাকে, ডাবল থাকে বা বাধাপ্রাপ্ত হয় উচ্চারণের সময়, তখন এগুলো উঠাই দিয়ে, প্রথমটা উঠাই দিয়ে সেখানে তুমি খণ্ডতা বসাবে, যাবৎ যোগ কি হবে? জীবন হবে, যাবৎ যোগ জীবন। এরপরে আসতে পারে দেখো যে উড্ডয়ন আসতে পারে। তারপরে আরেকটা আছে, একটা দেখো এই যে উচ্ছৃঙ্খল, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে উচ্ছৃঙ্খল আর একটা হচ্ছে উচ্ছ্বাস, এর সন্ধি বিচ্ছেদ কি? এই দুইটার ক্ষেত্রে দেখো ছয়ের স্থলে তালবস্য হবে, তাহলে এর সন্ধি বিচ্ছেদটা দেখো উচ্ছৃঙ্খলের সন্ধি বিচ্ছেদটা হবে উৎ, এই প্রথম চটা কেটে দিয়ে তুমি এখানে খণ্ডতা বসাবে, আর বাকি হবে যে শৃঙ্খলা, যে শৃঙ্খল আছে না, সেটা উৎ যোগ শৃঙ্খল। ঠিক তেমনভাবে উচ্ছ্বাস, এর সন্ধি বিচ্ছেদ কী হবে? উৎ যোগ শ্বাস হবে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাস হবে, উৎ যোগ শ্বাস। আর 10 মিনিট চলে যান,
ও আটকাবে আরও 10 দিন, আমি 10 দিন ক্লাস নিতে পারবো না। হ্যাঁ টেনে দিচ্ছি, ওয়েট। তো বোঝা গেছে এটা। তাহলে দেখো এই যে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এটা কি সন্ধি? ব্যঞ্জন। এবার দেখো আর 5 মিনিট বিসর্গ সন্ধি আলোচনা করব। বিসর্গ সন্ধি খুবই সিম্পল এটা। এবার দেখো আমাদের চেয়ারম্যান স্যারের বার্থডে তো ওদেরকেও জানাই দিবেন, আর আপনি ক্লাস শেষ করে সাদিক স্যারের সাথে একেবারে ডাইরেক্ট আমাদের কলেজে যাবেন, নার্সিং কলেজে। ওই জায়গায় কেকটা কাটতে আপনার গাড়ি টিকিট মনে। ঠিক আছে, আর 5 মিনিট। দেখো একজন বিসর্গ সন্ধিটা দেখো, শুরুতে বিসর্গ থাকবে, পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা থাকবে, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর যেগুলো টুকটাক আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো একজন বলছে আমি হচ্ছে সুইটি দিদার, আমার সাথে আমি এত মিশুক তুমি অন্য কোথাও পাবা না। কিন্তু দেখো অলরেডি হচ্ছে 9 ঘন্টা ক্লাস আর এখানে চলছে 2 ঘন্টা। তুমি যদি এখন বলো রাগি, মানে তোমার ওই প্রশ্নটা মানে ওইভাবে নিতে পারেনি আর কি। এই জন্য তোমরা বই থেকে যেগুলো পড়বা, দেখো এখানে 123 নম্বর পেজ, 123 নম্বর পেজে তোমরা এখান থেকে পড়বা 2 নম্বরটা আছে দেখো। আচ্ছা, যেগুলো একটু মানে স্কিপ করা হচ্ছে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। এখন একবার বেসিক যেটা লাগবেই সেটা আলোচনা করা হচ্ছে। 124 নম্বর পেজে দেখবা আছে 9 নম্বর আর 10 নম্বর বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি আর কতগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি আছে, কতগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি আছে, এগুলো একটু পড়বা। যেমন এখানে আছে দেখো আশ্চর্য আছে, বৃহস্পতি আছে, বনস্পতি আছে, একাদশ আছে, ষোড়শ আছে, এইগুলো হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি। আর এর উপরে আছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি আছে। বিশেষ নিয়মে সাধিত সন্ধি নিচের কোনটি, এগুলো একটু দেখবা খুব ভালোভাবে। এগুলো মুখস্থ আইটেম, এগুলো কোনো নিয়ম মানে না, এগুলো কোনো নিয়ম মানে না। বিসর্গ সন্ধিটা দেখো, শুরুতে বিসর্গ থাকবে, পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা থাকবে, সেটা বিসর্গ সন্ধি। শশী নামে আমার একটা বান্ধবী ছিল, তার সাথে একদিন আমার প্রচণ্ড ঝগড়া হয়। সে আমার কাছে অনেক ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা না করে রাগের মাথায় ধাক্কা দিয়ে বললাম, কি বললাম? শশী স্বর ও সমান সমান বিসর্গ। এইটার মাধ্যমে বিসর্গ সন্ধি শেষ। কিভাবে দেখো সেটা দেখো, যদি কোনো শব্দের বানানের মধ্যে 3টা স্বয়ের একটা স থাকে, তালবস্য থাকতে পারে, মধ্যনসা থাকতে পারে, দন্তস্ব, র থাকতে পারে, রেফ থাকতে পারে বা ওকার থাকতে পারে। যদি কোনো শব্দের বানানের মধ্যে এগুলো থাকে, তাকে উঠিয়ে দিয়ে সেখানে তুমি বিসর্গ বসাবে। কেমন দেখো, প্রশ্ন আসতে পারে দোষকর এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে দেখো তোমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো এটা, মনে রাখবা। যদি কোনো শব্দের বানানের মধ্যে এই 3টা স্বয়ের একটা স থাকে, তালবস্য থাকতে পারে, মধ্যনসা থাকতে পারে, দন্তস্ব থাকতে পারে, র থাকতে পারে বা ওকার থাকতে পারে, এগুলো উঠাই দিয়ে সেখানে তুমি কি বসাবে? বিসর্গ। তাহলে এখান থেকে বাদ দিবা তুমি প্রথমে কোনটা বলো তো? মধ্যনসা বাদ দিয়ে কি বসাবে? বিসর্গ। আর বাকি যা থাকে সেটা বসাবে। তাহলে দো বিসর্গ কি হবে? কর হবে। দো বিসর্গ কি? কর। 2 মিনিট প্রত্যেকে এটা একটু লেখো যে শশী স্বর সমান সমান বিসর্গ। এরপরে আসতে পারে দেখো পুরস্কার এর সন্ধি বিচ্ছেদ কি? পুরস্কার এর সন্ধি বিচ্ছেদ। তাহলে দেখো এখান থেকে বাদ দিবা কোনটা? বাদ দিবা তুমি হচ্ছে এই প্রথমে পুর লেখো। পুর, তোমার প্রশ্ন হতে পারে রও আছে, দন্তস্ব আছে, কোনটা বাদ দিব? তুমি আগে একটা শব্দ বানিয়ে নিবে, পুর। আর এই দন্তস্বটা বাদ দিয়ে কী হবে বলো তো? বিসর্গ। বাকি হবে কি বলো তো? কার হবে। পুর বিসর্গ কী হবে? কার। এরপরে আসতে পারে যে দুর্যোগের সন্ধি বিচ্ছেদ কি? খুবই সিম্পল, এটা একটু বোঝো তুমি। তাহলে দেখো এখানে
ওকারও আছে, রেপও আছে, কোনটা বাদ দিবা? রেপ বাদ দিতে হবে। তাহলে দুর্যোগের সন্ধি বিচ্ছেদ হবে দু, আর রেপ বাদ দেওয়ার কারণে তুমি বিসর্গ নিবে, আর বাকি কি থাকে? যোগ। দু বিসর্গ কি হবে? যোগ হবে। দু বিসর্গ কি হবে? যোগ হবে, দুর্যোগ। সাবিনা ইয়াসমিন, তোমাকে বকিনি এটা শোনা, তুমি এটা কি বলো? জাস্ট একটা মানে শাসন করেছি আর কি, তুমি আমাকে এটা বলতে পারলা? এরপরে দেখো এটা, এই যে দুর্যোগ, দুর্লভ হতে পারে, দুর্লভ। দুর্লভ এর মামনি তুমি কষ্ট পেয়ে না, বুঝছো? দুর্লভ এর সন্ধি বিচ্ছেদ, 11 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিতে গেলে তুমিও মানে হঠাৎ এরকম প্রশ্ন পাইলে তো কষ্ট তোমারও লাগবে। দুর্লভ এর সন্ধি বিচ্ছেদ দেখো, তাহলে এখানে দো লিখবে, আর রেপ বাদ দিয়ে কি হবে? বিসর্গ, বাকি হবে কি? লব। দো বিসর্গ কি হবে? লব হবে। এরপরে আসতে পারে যেমন অহরহ, অহরহ এর সন্ধি বিচ্ছেদ কি? তারপরে আসতে পারে প্রাতরাশ, প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে 3টা শয়ের একটা স থাকতে পারে, র থাকতে পারে, ওকার। এরপরে তোমাদের এসেছিল নার্সিংয়ে মনোরম এর সন্ধি বিচ্ছেদ কি? মনোরম এর সন্ধি বিচ্ছেদ খেয়াল করো তো। মনোরম এর মূল শব্দ হচ্ছে মন, আর ওকার বাদ দেওয়ার কারণে বিসর্গ নিবে, বাকি থাকবে কি? রম থাকবে। মন বিসর্গ কি হবে? রম হবে। এরপরে অহরহ দেখো, অহরহ এর সন্ধি বিচ্ছেদ, তাহলে প্রথমে কি লিখবে? অহ লিখবে, আর রটা কেটে কি লিখবে? র কেটে বিসর্গ, আর বাকি কি থাকে? দেখো হ থাকে। মনে রাখবা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার অবশিষ্ট না থাকে সেখানে কি বসে? অ বসে। অহ বিসর্গ অহ। প্রাতরাশ দেখো, তাহলে কি হবে? প্রাত, এই রটা কেটে কি লিখবে? বিসর্গ, আর বাকি কি হবে বলো তো? প্রাত বিসর্গ তোমার হচ্ছে বাকি থাকে তালবসা। মনে রাখবা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার অবশিষ্ট থাকে, দেখো এখান থেকে র নিয়েছি, বাকি থাকে আকার, এই আকারকে তুমি পূর্ণ বর্ণে লিখবে, তাহলে প্রাত বিসর্গ কি হবে? আশ হবে। প্রাত বিসর্গ আশ। মনোরম আছে, তারপরে দেখো এখানে মনোনয়ন হতে পারে, মনোনয়ন একই নিয়ম, মনোনয়ন। তারপর হতে পারে দেখো মনোহর, একই নিয়ম সবগুলো। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী 15 বা 17 তারিখের ম্যারাথন ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি হাসতে থাকো, পজিটিভ থাকবে সব সময়, পড়তে থাকো। যতগুলো লেকচার হয়েছে ক্লাসগুলো আবার করবে, সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আর আমি রাগি না, আমি সর্বদাই হাস্য উজ্জ্বল। ওই কমেন্টটা ওইভাবে নিতে পারছিলাম না, এজন্যই। কোথায় তুমি সাবিয়া, কোথায় তুমি? আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো এবং এই যেগুলো এত সময় আলোচনা করা হলো সেগুলো তোমরা একটু বই থেকে একটু পড়িও। হ্যাঁ, সুইটি ধার, অনেক কষ্ট করা হয়েছে আজকে। ভালো থাকো তোমরা সবাই। ওয়ালাইকুম আসসালাম।